আজকের যে বিষয়টা আমাদের আলোচনার বিষয় এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন ইনস্ট্রাকশন ফর অ্যাকর্ড আরএসসি অনুযায়ী ইলেকট্রিক্যালের যে ডিজাইন করব। এখানে একটা মজার বিষয় আছে যে ইলেকট্রিক্যাল ডিজাইনার, যিনি হচ্ছেন ইলেকট্রিক্যাল ডিজাইনার, মানে এটা হচ্ছে আর্কিটেক্ট ডিজাইনার টাইপের না আর কি। মনে করেন ড্রপ আউট ফিউজ থেকে শুরু করে সাবস্টেশন, আপনি কেবলটা কিভাবে নিয়ে যাবেন, কত আরএমএল কেবল থেকে শুরু করে বাসবার, বিবিটি থেকে শুরু করে নিয়ম তান্ত্রিক, মানে এটা তো কেবল আপনি এক মাথাতে একটা লাগাবেন আর এক মাথাতে যে লাইন দেন চলা শুরু করে, কিন্তু নিয়ম মাফিক যেমন আরএসি আছে, নিরাপন আছে, বিভিন্ন অডিট, যে আপনার অডিটের নিয়ম অনুযায়ী, অডিটের নিয়ম অনুযায়ী যখন আপনি কাজ করবেন তখন মজা পাবেন অ্যাকচুয়ালি। মানে নিয়ম জেনে যদি কাজ করেন অনেক মজা পাবেন। প্রিপেয়ারে এখানে হয়তো অনেক সিনিয়র পার্সন আছেন, যারা জুনিয়র আছেন বা যারা এই বিষয়গুলা ভালোভাবে জানেন না, তারা আজকে অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং আরো বিস্তারিত আপনাদের সাথে হয়তো বা কোনো এক সময় দেখা হবে। তো দেখেন, আমি আমার পরিচয় দিচ্ছি, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা। তো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, এমএ ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা, আর বিএসসি ইঞ্জিনিয়ার করেছি ত্রিপুলিতে। বিভিন্ন সেক্টরে আমি জব করেছি। আপনার মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেছি, নিটিং, ডাইং, ফ্লেক্সিবল প্যাকেজিং, এই বিভিন্ন কোম্পানিগুলোর চাকরি আমার মানে মেন রেসপন্সিবিলিটি ছিল আরএসসি নিরাপন নিয়ে। এবং হচ্ছে আপনার বিভিন্ন দিন থেকে এনএডিএল এবং অ্যাডভান্টেক অটোমেশন নিয়ে আমরা কাজ করি। আপনারা হয়তো একটা ওয়েবসাইট দিকে দেখেছি আমি, যে আমাদের বিভিন্ন প্রকার স্পেয়ার পার্টস, অটোমেশন এবং কনসালটেন্সি, এসএলডি, এলডি, থার্মোগ্রাফি, বিভিন্ন প্রকার টেস্ট গুলো, ইন্সপেকশন টেস্ট, এগুলো আমরা সাধারণত করি। তার সাথে সাথে আমাদের একটা ইনিশিয়েটিভ আছে, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ বিডি। এখানে প্রফেশনাল ট্রেনিং গুলো করে থাকি। তো আপনাদের মাথায় এখান থেকে 40 জন মানুষ ঝেড়ে ফেলেন যে আমাকে কোর্স করানোর জন্য বা কোর্স করতে হবে, তাহলে আজকে সেমিনার করলে এই ধরনের মানে এই যদি মাথায়ও ঢোকে, যে ঢুকতেই পারে, আপনি বাদ দেন। আজকের আলোচনা আমরা 1 ঘন্টা মতো আলোচনা করব। আলোচনা থেকে আমরা শিখবো কিছু জিনিস, এবং আপনাদের কাছ থেকে কেউ যদি বলতে চান বা ওই বিষয়ে অবশ্যই ভালো জানতে পারেন, এটা আমি বিশ্বাস করি, সেটা আমরা শিখবো এবং শিখাবো। মানে শেয়ারিং, নলেজ শেয়ারিং যেটা প্ল্যাটফর্ম। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে আমাদের সেমিনার গুলোতে যুক্ত হওয়ার জন্য। দেখেন, আমি প্রথমেই নিরাপনের কথাগুলো শুরু করলাম। আসলে নিরাপন কি? নিরাপন আর অ্যাকর্ড নামে দুইটা প্রতিষ্ঠান ফাউন্ড হয় 2013 সালে। 13 সালে হয় রানা প্লাজার জন ক্লাব ছিল, তাজরিন ফ্যাশন। তখন আমাদের ইন্টারন্যাশনালি যে বিজনেস গুলো আমাদের সাথে ভাইয়ারা করতো, তখন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এটা তো জানেন। কেন মুখ ফিরিয়ে নিয়েছিল? আমাদের বাংলাদেশে এরকম কালচার ছিল যে একটা 10 তলা বিল্ডিং আছে, 5 তলা উপর পর্যন্ত আবাসিক, আপনার নিচেরটা হচ্ছে মার্কেট, আর এটা হচ্ছে গার্মেন্টস, 2-3 তলা, এরকম অনেক বিল্ডিং এর ছিল। এবং এখানে যে পরিমাণ মানে লোড, এখানে মানে সাফিসিয়েন্ট কোনো সেফটি ইস্যু ছিল না, ফায়ার হাইড্রেন্ট ছিল না, মানে একাধিক সিঁড়ি ছিল না, তারপর হচ্ছে ইলেকট্রিক্যালের যে কাজকর্মগুলো, যে নিয়ম মাফিক চেক ব্যাক ছিল, এগুলো ছিল না। তো না থাকার কারণে অনেক দুর্ঘটনা ঘটতো বা ঘটে। তো এগুলোকে কাঠামোগত ঠিক করার জন্য একটু দেখেন, এই পোশাক শিল্প একটি নিরাপত্তা কর্ম পরিবেশ সৃষ্টি করার জন্য এই নিরাপন নামে প্রতিষ্ঠানটা ফাউন্ড হয়। ঠিক আছে? তো নিরাপদ, এটা জাস্ট ওনাদের ওয়েবসাইট থেকে না, 330 ফ্যাক্টরি নিয়ে কাজ করে, গ্লোবাল ব্র্যান্ড হচ্ছে আপনার 58, ভারত 1.2 মিলিয়ন হচ্ছে মানুষ, শ্রমিক কাজ করে ফ্যাক্টরিতে, এগুলো মনিটরিং করে। এটা হচ্ছে একটা বিষয়। এখন এই নিরাপত্তাকে আর একটু ফ্রেশ করে দেখার জন্য আমি, আপনারা বুঝে যাবেন এই ভিডিওটা দেখলাম, এই ভিডিওটা একটা প্লে করছি, 5 মিনিটের ভিডিও, 5 মিনিটেরও কম মেবি। এই ভিডিওটা একটু দেখেন, তাহলে আপনাদের যারা একটু কনফিউজ আছেন যে এটা কি জিনিস, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। শোনা যাচ্ছে কি এই ভিডিওর সাউন্ড?
Workplace safety is a human right and a legal requirement. All workers deserve the knowledge to create a safe work environment where শব্দ কি শোনা যাচ্ছে এই ভিডিওর? Yes, crystal clear. they can thrive, which is why Nirapon is committed to facilitating workplace safety in Bangladesh. Our work began in late 2018 following the closure of the Corrective Action Plan, or CAP, of 428 factories by the Alliance. Nirapon recognizes workplace safety management is still a developing process in Bangladesh, which is why we provide ongoing support to CAP-closed factory workers, managers, and employers with the tools to effectively manage their own safety and to ultimately change the narrative on the brand requirement. Our member-led structure provides a unique opportunity to teach factories the importance and value of continuous safety improvement. Nirapon's members work toward promoting a sustainable culture of workplace safety through education and training. To achieve this goal, Nirapon acts on behalf of its members to educate and support factories through participation in our safety management program. We partner with BRAC to implement education and training as well as other industry-leading service providers who offer safety assessment tools and reporting processes as well as helpline services. The program empowers workers, managers, and owners to become stakeholders in workplace safety through education rather than enforcement. As a result, workers are starting to have safety conversations or raise issues with supervisors and managers, helping to reduce the likelihood of incidents occurring. Through teaching factories to own safety, Nirapon is helping to prepare Bangladesh for a safer, more productive future. Nirapon is educating factory workers, managers, and owners to recognize that CAP closure is not a safety solution, but rather the first step toward truly owning their own safety and achieving and maintaining a safe workplace. Join the cause and help us to create safer factories in Bangladesh. তাহলে বুঝেছেন যে এটার কার্যক্রমটা কি, ঠিক আছে? এটা জাস্ট ওনাদের একটা ভিডিও ছিল, সেটা দেখানো। এখন দেখেন আমরা এখানে অধিকাংশই আমি যতটুকু করি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সন আছি। আপনাকে আমাকে এই নিরাপন বা বিভিন্ন আরএসি আছে, এটা কি প্রয়োজন, আরএসিটাও যাবো একটু পরে। দেখেন এখানে বলছে যে নিরাপন রিয়েল টাইম রিপোর্টিং পয়েন্ট গুলো কি কি বিষয়গুলোকে দেখে বা কি করতে হয়। ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স শিডিউল, জেনারেটর এবং রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেইনটেনেন্স, সাবস্টেশন রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেইনটেনেন্স, আইপিএস ইপিএস মেইনটেনেন্স, ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ড মেইনটেনেন্স, annually switch gear inspection, lighting protection system maintenance, thermal scan report, IR insulation resistant test, earth resistant test measurement, transformer oil test, electrical load measurement, electrical safety maintenance. এই কথাগুলো দেখেন, এগুলো হচ্ছে কি আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এগুলো আমাদেরকে করতে হবে। এখন এগুলো কি করতে হবে, কি করতে হয় যদি আপনি না জানেন বা কেমনে করতে হয়, তাহলে কেমনে করবেন একটা ইস্যু, ওইটা পরে আসতেছে। আচ্ছা, এই যে একটা অ্যালায়েন্স ছিল আমাদের, প্রথমে আমরা যেটা পেয়েছিলাম অ্যাকর্ড আর হচ্ছে অ্যালায়েন্স, তারপর হচ্ছে নিরাপন আর হচ্ছে আপনার আরএসি পরে আসলো। যে এখানে বললো বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস, এই যে 2013 আগামী প্লাজা বিল্ডিং ক্লাবস হয়, তখন এটা আসে একই টাইপের, মানে এগুলা মনিটরিং করে কেমন। মেন ফোকাস হচ্ছে আরএসি। আরএসিটা কেন মেন ফোকাস? এটা আপনার বাংলাদেশে মানে ফ্যাক্টরি গুলো যদি আরএসি না থাকে, বিজনেস প্রায় অসম্ভব বলেই চলে, মানে ইন্টারন্যাশনাল বিজনেস, ঠিক আছে? সেই জন্য আরএসি দেখবেন যে বিভিন্ন সেক্টরে যে সার্কুলার গুলা দেয়, মজার বিষয়, সেই সার্কুলারদের ডিরেক্টলি বলে দেয় যে আরএসি রিকোয়ারমেন্ট ফিল আপ থাকতে হবে। এটা
মনে করেন আর এইচআর অ্যাডমিন থেকে শুরু করে মেনটেন্যান্স থেকে শুরু করে সবার। তাহলে এই জায়গাটাতে যদি আপনাকে কোনো জায়গাতে ভাইভা কোশ্চেন করে যে আরএসসি কি বা কি নিয়ে কাজ করে কেমনে করেন, যদি না পারেন তাহলে আপনার চাকরি আমরা টেক্সটাইল জগতে আরএনজি সেক্টরে হওয়া খুবই টাফ একটা। যারা চাকরি করতেছেন তারা আসলে কি নিয়ে কাজ করে আরএসসি বা এই অডিট গুলো, আপনার মানে মানে আপনার যদি পরিষ্কার না হন যে কি কি নিয়ে কাজ করে, রিপোর্টিং গুলো কিভাবে করে অ্যাকচুয়ালি, তাহলে আপনার ওনারা যা বলবে আপনি তাই শুনবেন। আর আপনার কাছে এটা মনে হবে যে বিশাল একটা মানে মহাজোগ। যেমন আপনারা জানেন যারা ইন্ডাস্ট্রিতে আমরা চাকরি করেছি, মানে ওয়ার্ডিটা আসলেই খাওয়া না খাওয়া মানে মেনটেন্যান্স টিমের সব হারাম হয়ে যায়। এবং অনেকই জায়গায় আছে যে সবগুলো থার্ড পার্টির উপর নির্ভর করে, কি করছে বা কি করতে হবে নিজে জানে না, তখন কিন্তু অনেক বিপদ। তো এই জিনিসগুলো ব্যারিয়ার গুলো ভাঙার জন্য যারা জব করতেছেন তারা জব ফিল্ডটাকে যেন ভালো স্মুথলি করতে পারেন, যারা জব করেন না তারা যেন জব পাওয়ার জন্য আপনি ক্যাপাবল হন এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে একটা ফ্লেভার আছে সেটা যেন অ্যাচিভ করতে পারেন। এই জন্য এই ধরনের ফ্রি সেমিনার গুলো আয়োজন করেছি আমরা। আপনারা আমরা একটা নলেজ শেয়ারিং করে একটা গুড প্ল্যাটফর্ম তৈরি করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কেমন? তো দেখেন আরএসসি আরএমজি সাস্টেইনেবিলিটি কাউন্সিল একটা, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা অফিসিয়ালি রেজিস্টার বাই দা অফিস অফ দা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি নামে এটা ফাউন্ড হয়। এটা কখন হয়? 2020, 2020-এ 20শে মে। ঠিক আছে। এই প্রতিষ্ঠানটা কারা দেখভাল করে? এটা করে আপনার বলছে যে আরএসসি যে প্রাইভেট প্রতিষ্ঠান অফ দিস বাংলাদেশ ইন্ডাস্ট্রি গ্লোবাল ব্যাংক অ্যান্ড গ্লোবাল অ্যান্ড লোকাল বাংলাদেশ ট্রেড ইউনিয়ন। তোরা বুঝছেন? তাহলে এটাকে কে করে? ইন্ডাস্ট্রি দি সন্ধি লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান আছে। ব্যান্ড ব্যান্ড অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল আরএনজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন, ট্রেড ইউনিয়ন অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল অ্যান্ড আরএনজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন। তাহলে দেখেন আরএনজি এবং টেক্সটাইলে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে আরএসসি অন্তর্ভুক্ত হতে হবে। ঠিক আছে? নাহলে আপনার ইন্ডাস্ট্রিতে ইন্টারন্যাশনালি বিজনেস করা খুবই কঠিন, আপনি ভালো কোনো বায়ার আপনার কাছে আসবে না। তো দি আরএসসি হ্যাজ এ বোর্ড অফ ডিরেক্টর, এটা হচ্ছে আপনার 18 জন। 3/18 মানে এখানে 3 জন, এটা থেকে 3 জন, এটা 3 জন, 3/18 জন মেম্বার নিয়ে এটা আপনার মূল বোর্ড আর কি পরিচালিত হয়। এখন দেখেন আরএসসি আসলে কি নিয়ে কাজ করে। আরএসসি কাজ করে স্ট্রাকচারাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, ফায়ার অ্যান্ড লাইফ সেফটি, বয়লার সেফটি। প্রথমে এই তিনটা নিয়ে শুরু করে, পরে 4 নম্বরটা অ্যাড হয়। মজার বিষয় হচ্ছে যে এই আরএসসি, আমি আরএসসি নিয়ে কাজ করেছি বা আমি আপনাদের এই কোর্সটা যেটা করাই এটা 29তম কোর্স চলবে। তো প্রায় 3 বছর ধরে এই কোর্সটা মানে রানিং 3 বছর। এখানে ম্যানেজার, ডিজিএম, সিনিয়র, জুনিয়র ইঞ্জিনিয়ার মানে কয়েকশো আমার কাছে ট্রেনিং করেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো এই জিনিসগুলাকে আমি খুব সহজ করে দিয়েছি, মানে আরএসসি কি নিয়ে কাজ করে। আর এই আরএসসি টা নিয়ে অনেক বিরূপ মন্তব্য করে অনেকে, মানে সিনিয়র গুলা যখন চাকরি করে, যে আরএসসি আসার পরে অনেক টাকা নষ্ট হয়েছে, ফ্যাক্টরিটা এভাবে সাজাতে হয়েছে, তারপর হচ্ছে আপনার উম, এই করতে হয়েছে, ফায়ার হাইড্রেন্ট করতে হয়েছে। এটা তো ভালোর জন্যই করেছে। মানে এটা দেখেন ওনারা কিন্তু ভুল ধরার জন্য আসেনি, আপনাকে ভুল সংশোধন করে আপনার টেকসই, আপনার ফ্যাক্টরিটা যেন টেকসই হয়, এমপ্লয়ি, মানুষ, মানুষ এবং মেশিন এবং হচ্ছে পরিবেশ, আশেপাশের পরিবেশ সবকিছু যেন স্মুথলি থাকে। এই জন্য সেফটি গুলা কিভাবে করবেন আপনাকে ওনারা ট্রেনিং করে এবং হচ্ছে আপনাকে ট্রেনিং করা এবং ক্যাপ টাইপের দিবে, ফাইন্ডিং দিবে, এটা কতদিনের ভিতরে এটা আপনি সমাধান করবেন এবং মনিটরিং করে আপনার আপনার প্রতিষ্ঠানটাকে যেন গুড প্রতিষ্ঠান হিসেবে ওনারা মনিটরিং করে। এটা খারাপ কি? এটা তো ভালো। ওই যে ঢাকা ইউনিভার্সিটির মতো যে রাস্তাতে যে আজকেও দেখলাম টিভিতে যে যে সরকার যেই পক্ষেরই হোক, এখানে আমরা আহ, বিভিন্ন পক্ষের মানুষজন থাকতে পারি। তো বাংলা ঢাকা শহরে যে ফুটপাতটা ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য এটা উদ্যোগ নিলে কিছু মানুষ আছে যে ওদের দরদ উতলা পড়ে, যে তারা বিজনেস করবে কিভাবে, খাবে কিভাবে। আরে ভাই, খাবে সেজন্য আপনি রাস্তা ব্লক করে খাবেন? আপনি দুনিয়াতে আর জায়গা নাই? তো এরকম টাইপের আর কি। তো এই সেফটি ইস্যু গুলো
আমাদের ফ্যাক্টরিতে যদি থাকে তাহলে আমাদের মা বোন আমরা যারা জব করি আমাদের লাইফের একটা সেফটি থাকে। অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত। তো সেই জন্য দেখেন স্ট্রাকচারাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, ফায়ার সেফটি, বয়লার সেফটি। এখন আমরা যদি ইলেকট্রিক্যাল পোর্শন নিয়ে কথা বলি, যে এখানে আসলে কি নিয়ে কাজ করে, ফ্যাক্টরিতে কি দেখে তারা। এখন যদি আপনি নাচ কিছু জানেন, কিছু জানেন না আপনি এখানে যে কিভাবে কাজ করে কি, তাহলে এটা আপনাকে যা বলবে আপনি মনে করেন এটা কাজ করবেন, কি কাজ করতেছেন আপনি সেটা বুঝতেছেন না, এই বিষয়গুলো এরকম হয়ে যায়। তো দেখেন, এই আমরা নিরাপত্তা দেখেছিলাম যে কি নিয়ে কাজ করে, এলডি, এসএলডি, এলপিএস ডিজাইন, লোড ক্যালকুলেশন, এটা আরএসএর heartbeat resistant test report, cable insulation resistant test report, electrical safety training, the transfer oil test, thermography, system earthing resistant test, preventive maintenance program, lockout, টিভি চেক টেস্ট। আমি মেন বিষয়গুলো আমি তুলে ধরেছি, যেটা আমরা প্রতিনিয়ত করতে হয়। এই জিনিসগুলো যে না জানার কারণে কি করি আমরা জানি না। এখন বলবেন যে এই কাজগুলো তো থার্ড পার্টি দিয়ে করা যায়। হ্যাঁ, থার্ড পার্টি দিয়ে সবই করা যায়। অনেক কোম্পানি থার্ড পার্টি দিয়ে করে, অনেক পার্টি নিজেই করে। যেমন আমরা আহ, যে ফ্যাক্টরিতে আমি ছিলাম নিজে আমি করতাম। তো মজার বিষয় হচ্ছে দেখেন, আপনি ধরেন একটা কোম্পানিতে, আপনার কোম্পানিতে আমি চাকরি করতেছি ধরেন, তো এই এসএলডি আপনি থার্ড পার্টিতে করছেন, এলপিএস ডিজাইন থার্ড পার্টিতে করছেন, আপনি এটা করতেছেন, এগুলো সব থার্ড পার্টি করছেন। শুধু এই 8 নাম্বারটা আপনি করতে পারবেন না, সব নিজেই করতে পারবেন আপনি এগুলো সব। তো মনে করেন এই কাজগুলো আপনি থার্ড পার্টিতে করতেছেন। এখন আপনার বসকে যদি, আপনি আমার বস হন, আমি যদি বলি স্যার এই যে 10টা বা 5টা যে কাজটা আমরা থার্ড পার্টিতে করতেছি সেই কাজটা আমি পারবো, আমি করে দিতে পারি, তাহলে দেখেন আপনার প্রতি আপনার বসের কি সিম্পিতিটা হবে। যদি আপনার বেতন হয় 15, খুব শীঘ্রই আপনার 20 হবে, এটা 100%। এখন এবং এটা আপনি কিভাবে, যেমন এসএলডি প্রতিনিয়ত ঠিক করতে হয়, চেঞ্জ হয় এটা। এলপিএস এর একটা আমি চেঞ্জ করলাম, আমি ওটাকে ঠিক করে দিয়ে দিলাম, আমি ফিট করে যে মনে করো 10 নাম্বার পেজের একটা বিল্ডিং এর আমি 10 নাম্বার একটা কলাম আমি এখানে একটা ছিল, আমি আর একটা বাড়াইলাম। তাহলে এই পেজটা শুধু জাস্ট আমি ডেভেলপ করে এসএলডি আমি ডেভেলপ করে রেখে দিলাম। এসএলডি আমার 10 নাম্বার ডিভি চেঞ্জ হয়েছে, আমি 10 নাম্বার কি কি চেঞ্জ করেছে আমি এটা আপডেট করে দিলাম। প্রতিনিয়ত দেখেন এসএলডি গুলোর আপনার যে এজ বিল্ড যে এসএলডি আপনার একদম চকচকে থাকবে। তারপর হচ্ছে যে এই আপনার এই জিনিসগুলো থার্মোগ্রাফি বলেন, থার্মোগ্রাফি, এই আর্থিং সিস্টেম, আর্থিং টেস্ট, প্রিভেন্টিভ মেইনটেন্স প্রোগ্রাম তো করেই, লকআউট রেকর্ড, এই যে প্রতিটা জিনিস ভাই যদি আপনি অন্যের প্রতি ডিপেন্ড করেন, তাহলে তো আপনি প্রপার ভাবে আপনি কোম্পানিটা চালাতে পারবেন না। ঠিক আছে, থার্ড পার্টি কখন আসবে কখন আসবে না এটা। আর থার্ড পার্টি যখন আপনার কাজ একটা রিপোর্ট, ধরেন আপনার এসএলডি করে দিয়ে গেল থার্ড পার্টি, বা এলপিএস ডিজাইন করে দিয়ে, এটা কি সঠিক আছে কিনা এটা জানার জন্য তো আপনাকে জানা লাগবে। এখন আপনি শুধু ওই ফ্যাক্টরি ম্যানেজার বা যে হোক ওনার পিছনে পিছনে ঘুরে আপনি কাজ শিখেছেন, উনি কিছু জিনিস আপনাকে শিখিয়েছে, কিছু জিনিস শিখায়নি, দেখে দেখে শিখা যেটা বলে, এখানে তো আপনি প্রপার সলিউশন দিতে পারবেন না প্রিয় ভাই। সেই জন্য এই বিষয়গুলো অবশ্যই আপনি যেভাবেই পারেন, যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চান ভালোভাবে, মানে গ্রোথ বাড়বে বা ভালো একটা পরিচয় থাকবে আপনার, অবশ্যই এগুলো আপনাকে শিখতে হবে। তাতে আপনি কেমনে শিখবেন এটা আপনার। আচ্ছা, এখন দেখেন এখানে ডেমো কোশ্চেন কিছু ক্রিয়েট করা আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, তারপর হচ্ছে কেবল ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড ক্যালকুলেশন কিভাবে করবেন, ট্রান্সফরমার ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করবেন, সিবিসিবি কোনটা কোথায় ব্যবহার করা হয়, তিন ফেজের মধ্যবর্তী গ্যাপ কত হয়, এমসিসিবি সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করবেন, ট্রান্সফরমার আর্থিং কয়টা দিবেন, জেনারেটর আর্থিং কয়টা দিবেন, এলটি আর্থিং কয়টা দিবেন, টেস্টের আর্থিং কয়টা দিবেন, আর্থিং এর কেবল কিভাবে নির্ণয় করবেন, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্সের মান কত হবে, আর্থিং এর কেবলের ফেজের কত পার্সেন্ট হবে, এলপিএস এর রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, এলপিএস এর বোরিং কত ফিট হবে, সিস্টেম আর্থিং এর বোরিং কত হওয়া উচিত, এলপিএস এর আর্থিং এর সর্বনিম্ন মান কত হওয়া উচিত, ফিট কি, সিস্টেম আর্থিং এর কপার রডের সাইজ কত হবে, এলপিএস কপার রডের মান কত হওয়া উচিত, আরএসসি এর কাজ কি, থার্মোগ্রাফি কি, থার্মোগ্রাফির কয়টা ধাপ থাকে, কেবল ইন্সুলেন্স রেজিস্ট্যান্স এর মান কত মেগার উপরে হতে হবে, আরএসসি মান নিরাপদ ফ্যাক্টরি কেন প্রয়োজন। তো আপনারা যারা নতুন জয়েন করেছেন, মনে করেন ফ্যাক্টরিতে চাকরি করেন, এই 24 নম্বরের অ্যান্সার এই আমি আলোচনার আগে হয়তো আপনি পারতেন না, এখন পারবেন যে আরএসসি বা এই ধরনের অডিট ফার্ম গুলো কি প্রয়োজন ফ্যাক্টরিতে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার একদম একটা ডেমো কোশ্চেন। আমি আপনাদেরকে একটু ভাবনা
যে এটা আপনি 24টা কোশ্চেনের ভিতরে আপনি কয়টা পারবেন, বা 24টার বেশি তো এখানে আবার একজন হয়েছে কেন। তো আপনার কয়টা পারবেন এটা আপনার ব্যাপার। এখন আমি সবসময় একটা ফ্লো চার্ট আপনি দেখতে পাচ্ছেন, এই ফ্লো চার্টটা আমি বোঝানোর জন্য আমি করেছি, যে আমি সবসময় একটা কথা বলি যে আমরা উল্টা পথে চলি। এটা এটা যে আমরা উল্টা উল্টা পাল্টা লোকজন। বাংলাদেশে আমরা একাডেমিক্যাল নলেজ আমরা অ্যাচিভ করি আলহামদুলিল্লাহ, যেটা আমাদের দেশ দিচ্ছে, এটা আলহামদুলিল্লাহ করতে হবে। কিন্তু এটা নিয়ে আপনি কতদূর এগোতে পারবেন, বা আপনি ইঞ্জিনিয়ারিং আপনি যেখান থেকে পড়েন না কেন, আপনি বুয়েট থেকে পড়েন, আর ডুয়েট থেকে পড়েন, আর বেসরকারি পড়েন, আর পলিটেকনিক থেকে পড়েন, আপনি আপনার নলেজ দিয়ে যখন ফাইনাল ইয়ার আপনি বের হলেন, যদি আপনি সফট স্কিল গুলো আপনি অ্যাচিভ না করেন, তাহলে আপনার দ্বারা কি কি সলিউশন দেওয়া সম্ভব এটা আপনি একটু বুকে হাত দিয়ে বলবেন বা দেখবেন, আমি সহকারে, তাহলে বুঝবেন যে আসলে আমাদের অবস্থাটা কি। তো এখন দেখেন, আপনি গ্রাজুয়েশন করে বের হলাম, দিয়ে আমাদের ফোকাস থাকে চাকরি। তো যেমনি হোক মনে করেন আপনি জয়েন করলেন চাকরিতে। তো চাকরিতে জয়েন যদি আপনি করেন, তো করার পরে এই ধরেন, আমি একটা উদাহরণ সবসময় দিই, সাব স্টেশনের উদাহরণ। কারণ ফ্যাক্টরি তো এখানে অনেকে বুঝে না, বা জুনিয়র সিনিয়র সবাই থাকেন এখানে। ধরেন একটা সাব স্টেশন ডেভেলপ করা হচ্ছে, ঠিক আছে, সাব স্টেশন হচ্ছে। তো আমি জয়েন করলাম, জয়েন করার পর একটা ফ্যাক্টরিতে, যতই ভালো কোম্পানি হোক না কেন, 4-5 দিন মনে করেন আপনার পরিচয় পর্ব, বা আপনি চিনলেন জানলেন, এটা 8 দিন হতে পারে, 3 দিন হতে পারে, একদিন হতে পারে। হওয়ার পরে মনে করেন বলবে যে, মনে করেন আপনার ম্যানেজার, আপনার বস, মেনটেন্স ম্যানেজার বা ইঞ্জিনিয়ারিং টিমের ম্যানেজার, ম্যানেজার বললো যে অমুক সাহেব, এই সোহেল সাহেবকে নিয়ে যান, কাজে নিয়ে যান, ওই যে সাব স্টেশন ডেভেলপ হচ্ছে ওখানে, ইনস্টল হচ্ছে, এখানে নিয়ে যান, মনে করেন আমাকে নিয়ে আসলো। তো আমি এর আগে সাব স্টেশন কোনো কাজ জানি না, কোনটা কি করতে হয় কিছু জানি না, এখানে টিম কাজ করতেছে, আপনাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে কে নিয়ে গেল আপনাকে, ফিল্ডে কি কারা থাকে, হয় ফোরম্যান থাকে, নাহলে ইঞ্জিনিয়ার থাকে, না হয় আপনার সুপারভাইজার থাকে, তারাই তো থাকে, ইঞ্জিনিয়ার হতে পারে, টেকনিশিয়ান হতে পারে। তো নিয়ে যাওয়ার পরে আপনাকে কি করবে, আপনাকে আমাকে, যে এখানে একটা টেবিল থাকবে, চেয়ার থাকবে, এখানে একটা টেবিল, কফি আর চা থাকবে, এখানে মনে করেন খাচ্ছেন, আমরা খাচ্ছি, আর কি কাজ হচ্ছে এগুলো মনিটরিং করছি। বিষয়টা কি এরকম? বলেন, এরকম কোন এ ধরনের জব নাই, ঠিক আছে। আপনি কি মনিটরিং করবেন? আপনি তো কাজই জানেন না, আপনি তো, আমি কিছুই জানি না, তাহলে এখানে দেখবোটা কি? মানে এটা কি একটা যন্ত্রণা, ঠিক আছে। আসার পরে প্রথমেই আপনি এসে কি করলেন, ইনস্টলেশন কাজ দেখলেন বা কাজ দেখেন, এটা সব জায়গাতে দেখবেন যে মেশিনের লেআউট হচ্ছে, বা মেশিনের অটোমেশন কাজ চলতেছে, সেখানে আপনি গেলেন, এখানে যে কি দেখবেন, কি করবেন আপনি, ঠিক আছে। এটা একটা, সেজন্য আমি বলছি উল্টা পথে চলি আমরা। তো এখানে এখন এই উল্টা পথে চলাটা আপনি আমি ঠিক করতে পারবো না। তবে কি, আপনি আমি শুধু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দোষ, এই দোষ সেই দোষ দিয়ে বসে থাকলেও, আপনি একটু মজার ব্যাপার দেখবেন যে আমরা প্রতিনিয়ত ইয়ার দোষ, ওর দোষ, দোষের ভরা। মানে বাংলাদেশে, মানে আপনার শক্তি থাকলে বাংলাদেশটাকে উল্টে আপনি আরেকটা নতুন দেশ বানাতেন, ঠিক আছে, হ্যাঁ, খুব সুন্দর কথা। আপনি যদি, আমি যদি পারতাম করতাম। কিন্তু আপনি যে ইনস্টিটিউটে পড়ছেন, তারপরেই তো মাইক্রোসফট অফিসের কাজ শেখায়, 3,000 টাকা নেয়, বা ওই কি কোনো ভাই জানে, তা আপনি বাংলা লিখতে পারেন না কেন, আপনি ইংলিশ লিখতে পারেন না কেন, আপনি এক্সেল শিটের কাজটা জানেন না কেন? এটার জন্য অপরাধ কি? 3,000 টাকা খরচ হল, 3,000 টাকা। আপনি অটোমেশনের ট্রেনিং দিচ্ছে, আপনি অটো ক্যাডের ট্রেনিং দিচ্ছে, আপনার আপনার টাকা ছাড়াই যদি কারো কাছে শিখতে পারেন, শিখেন, শিখেন না কেন আপনি? আমি শিখতেছি না কেন, এটা আপনি নিজেকে প্রশ্ন করবেন। যে বাংলাদেশ তো শিক্ষা ব্যবস্থা টেকনিক্যালি আপনাকে শিখাচ্ছে না, যে প্রফেশনাল কিভাবে আছে। তো বিভিন্ন বড় ভাইয়ের কাছে যান, আপনি কোর্স করতে হবে, বা আমি আমি যেহেতু আমরা কোর্স করাইতে মনে হবে যে কোর্স করানোর জন্য এটা বলতেছি, আপনার মনে হতে পারে, তাহলে আপনি বড় ভাইয়ের কাছে যান, 5 দিন যান, 5টা ভাইয়ের কাছে, যে ছোট ছোট যেটা অ্যাচিভমেন্ট আছে, তাদের অনেক অ্যাচিভমেন্ট আছে তাদের, সেগুলো আপনি শিখেন, শিখতেছেন না কেন? এটা হচ্ছে একটা ভয়ের জায়গা। এই জায়গা থেকে আপনাকে দূর করতে হবে, যে দেখে দেখে যে শিখতেছি, মনে করেন কাজ করতেছে, ডিপেন্ড করতেছে, এটা লাগাচ্ছে, ওটা লাগাচ্ছে, তখন আমি এখানে শ্রমিকের মতো তাদের সাথে কাজ করতে শুরু করলাম, ওকে, কোনো সমস্যা নাই।
আপনি হার্ড পরিশ্রম কাজ করলে আরো ভালো, শরীর ঠিক থাকে। কিন্তু ভাই আপনি একজন ইন্টার পাস, একজন এসএসসি পাসের মতো দেখে দেখে যদি আপনি শেখা শুরু করেন যে বস এখানে 400 দিচ্ছে তাই আমি দিচ্ছি, বস এটা করছে তাই এটা, এখন এই দেখে দেখে শিখতে শিখতে জীবন থেকে 7 থেকে 8টা বছর পর্যন্ত আপনার বেতন হচ্ছে 30,000, আর না হয় আপনি মনে করেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। 10 বছর চাকরি করার পর ইঞ্জিনিয়ারিং, আমি বিএসসি করলাম, ডিপ্লোমা করলাম বা জেনারেল করলাম, যে 10 বছর চাকরি করার পর যদি আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হই, তাহলে ইঞ্জিনিয়ারিং ফ্লেভার কি থাকলো আমার ভিতরে, মানে তাহলে ইঞ্জিনিয়ার কেন হলাম? একটা ইন্টার পাস মানুষও তো এটা করতে পারতো দেখে দেখে। তো আমাদের যেটা করতে হবে প্রিয় ভাইরা, যে আপনি দেখে দেখে অবশ্যই শিখবেন, কোনো সমস্যা নেই, আপনি টেকনিশিয়ানের কাছে শিখবেন। শিখার জন্য টেকনিশিয়ান না ইঞ্জিনিয়ার কার কাছে শিখছেন এটা কোনো পার্থক্য নাই, আপনি শিখেন। শিখার সাথে সাথে আপনি একটু একাডেমিক যে বইগুলো আছে আমাদের, বা আমাদের এই একাডেমিকের বইয়ের বাইরেও কিছু বই আছে, যেমন বিএনবিসি আছে, এনএফপি আছে, আইসি আছে, এনএসি আছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড আছে। এই যে স্ট্যান্ডার্ড রুলস রেগুলেশন গুলো আপনি একটু ভাই যখন সাবস্টেশন পোর্শনটা করতেছেন, সাবস্টেশন পোর্শনটা একটু এডিট করেন, আর একটু নোট ডাউন করেন যে কোনটা থেকে কি হচ্ছে। তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং ফ্লেভারটা খুব ইজিলি পেয়ে যাবেন আপনি। এটা করতে হবে আপনাকে। আর তাহলে কি করতে হবে দেখেন, এখানে আমি কাজের কথায় আসি। রুলস রেগুলেশন আপনাকে জানতে হবে যে সাব স্টেশন কিভাবে, এই জন্য একটা রুমে লাইট সেট করবেন, কয়টা লাইট হচ্ছে, কিভাবে হচ্ছে, রুলস রেগুলেশন কোথায় পাবেন? এটা বিএনপিসি তে পাবেন, ব্রিটিশ স্ট্যান্ডার্ডে পাবেন, তারপর হচ্ছে এনএফপি এ পাবেন, আইসি তে পাবেন, এনএসসি তে পাবেন, আইইইই তে পাবেন। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল গাইডলাইন। তা আমরা কোনটা কোনটা করছি, যে আপনি তো অনেক কিছু বললেন, আমরা এইগুলো সবগুলাই দেখবো আপনাদের জন্য। যে মনে করেন সাব স্টেশনের কাজ করবেন, সাব স্টেশনের জন্য কেবল কিভাবে আপনি একদম ফ্লোরমেট থেকে শুরু করে সবকিছু কোন স্ট্যান্ডার্ডে কি বলছে সবকিছু আমরা কেটে কেটে রাখছি, ঠিক আছে? সব বই থেকে জাস্ট খালি আপনি সাব স্টেশন পার্টটা যখন কাজ করবেন, সাব স্টেশন পার্টটা আপনি স্টাডি করবেন। যখন এলপিএস নিয়ে কাজ করবেন, এলপিএস পার্টটা নিয়ে করবেন। মনে করেন 5-6টা পড়লে আপনি সব যে মোটামুটি 3-4টা যে স্ট্যান্ডার্ড আছে সেগুলো আপনি ফলো করা হয়ে যাবে, এবং কোনটা কি বলতেছে সেটা পাবেন, সেটা আমরা ব্যবস্থা করে রাখছি আপনাদের জন্য। আমরা এগুলো একদম পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দেবো, কেমন? তাহলে রুলস রেগুলেশন জানলাম। এখন ডিজাইন জানতে হবে। ধরেন একটা ট্রান্সফরমার রুম, একটা যে ট্রান্সফরমার, এটা একটা রুম, ট্রান্সফরমার চারিদিকে কত থাকে কি থাকে আপনি লিখে আমাকে দিলেন। তাহলে এই ডিজাইন রুলস রেগুলেশন অনুযায়ী আমাকে দিলেন, তখন আমি এটা কি করলাম? ডিজাইন করলাম। ডিজাইন করবো কিসে? ডিজাইন করবো হাতে না, এই অপশন এখন আর নাই, হাতে অপশন নাই আগে। এখন প্রত্যেকটা টেবিলে আপনার কম্পিউটার একটা প্রিন্টার সুন্দর করে আপনাকে এটা অটোক্যাডে করে বসকে দিতে হবে যে স্যার এটা একটা হচ্ছে যে ফ্লোরের লেআউট, ঠিক আছে? তাহলে ডিজাইন জানতে হবে। ডিজাইন জানার জন্য অবশ্যই আপনাকে অটোক্যাড জানতে হবে। ইলেকট্রিক্যাল অটোক্যাড অনেক সহজ, আপনারা শিখে নেবেন এটা, ঠিক আছে? তাহলে আপনি ডিজাইন শিখলেন। আর ড্রয়িং হচ্ছে ইলেকট্রিক্যালের ভাষা। মজার বিষয় হচ্ছে দেখেন, আপনি ইলেকট্রিক্যাল অটোক্যাডের কাজ জানেন না বা ড্রয়িং করতে পারেন না, তাহলে আপনি ড্রয়িং ডিজাইনিং যদি না পারেন তাহলে ইঞ্জিনিয়ারিং তো ভাষাই আমরা শিখতে পারি না, ঠিক আছে? তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং যে ফ্লেভারটা এটা কিভাবে পাবেন আপনি, ঠিক আছে? তো সেজন্য ডিজাইন শিখতে হবে। দেখেন, রুলস রেগুলেশন জানেন, ডিজাইন জানেন। ধরেন আপনি বলবেন যে আমি কি ডিজাইনের জানি না, কি ডিজাইন করবো ফ্যাক্টরিতে? না, আপনার ডিজাইন করতে হবে কেন? আপনি ডিজাইন করবেন না, আপনার এই যেটা এখানে এলটি প্যানেল বসাতে হবে, এখানে আপনার ট্রান্সফরমার বসাতে হবে, এখানে অমুক বসাতে হবে, তমুক বসাতে, এই যে ড্রয়িংটা আপনাকে দিল, এই ড্রয়িংটা সঠিক আছে কিনা আপনি রুলস রেগুলেশন জানেন না, আপনি ডিজাইনার নিজেই, তখন তো আপনি হাতে পড়লেই তো আপনি মানে 2 সেকেন্ডের মধ্যে আপনি ধরে ফেলতে পারবেন যেটা ঠিক আছে কি ঠিক না। কোনো কারণে থার্ড পার্টি যদি এটা ভুল করে, আপনি ইনস্টলেশনের হওয়ার আগেই যদি আপনি পরামর্শ দেন বসকে, যে ধরেন আপনার ম্যানেজার, আপনি বললেন যে স্যার এই লেআউটটাতে প্রবলেম আছে, এলপিএস ডিজাইন বলেন, এসএলডি বলেন, যেটাই বলেন না কেন, কি প্রবলেম আছে? স্যার এই প্রবলেম আছে। এই ধরনের টোন যদি আপনার ম্যানেজারকে ডিজিএম কে দিতে পারেন, আপনার মানে ইনচার্জ হতে বা ভালো পজিশনে যেতে তার বেশি দিন সময় লাগবে না। আর প্রফেশনালি আপনি দেখবেন যে গ্রোথটা যদি কারো একবার বৃদ্ধি পেয়ে যায়, যে উনি এই বিষয়টাতে অ্যাচিভ করে ফেলছে, তাকে বাংলাদেশের সবচেয়ে মানুষ যদি পা ধরে টানে দিয়ে ওরা নিচে নামাতে পারবে না, উনি উপরে যেতে থাকবে, এটা যেমনি যে বলুক না কেন। একবার যদি প্রফেশনালি অ্যাচিভ করে কোনো নলেজ, এই ফ্যাক্টরি দিবেন আর এক ফ্যাক্টরি দিবে,
কিন্তু আপনি প্রপারলি সব জিনিসগুলো আগে আপনাকে নোট ডাউন করে রাখতে হবে প্রিয় ভাইয়া। তো এই হচ্ছে বিষয়। তো দেখেন, ভিজিট, প্রজেক্ট ভিজিট, আপনি যখন, যেমন আমি যখন চাকরি করেছি বিভিন্ন কোম্পানিতে আমরা যেতাম বা এখন যাই, যে কোম্পানিতে আমরা স্টাডি করি, স্টাডি করার পর সার্ভিস থেকে শুরু করে কি কি ডেভেলপ করা দরকার অডিটের জন্য, এই জিনিসগুলো দেখি। এখন আপনি ভাই যদি একটা রুমে যে যদি দেখেন যান, এই রুমটাতে স্ট্যান্ডার্ড আর লুমেন্স কত আলো থাকা দরকার, এটা তাপমাত্রা এই রুমের কত থাকা দরকার সাব স্টেশন, এই এই জিনিসগুলো। তারপরে হচ্ছে আপনার চারিদিকে কতটুকু জায়গা থাকা দরকার, এটা ভাঙা, এটা নষ্ট, ওটা নষ্ট, এখানে এই যে কি কি প্রয়োজন আপনার, মানে অ্যাকচুয়ালি কি কি থাকা প্রয়োজন, এটা যদি আপনি না জানেন। তারপর হচ্ছে এই বাসবার ক্যালকুলেশনটা, মনে করেন এটা 400 অ্যাম্পিয়ার, তাহলে 400 অ্যাম্পিয়ার জন্য বাসবার কত হবে, বেকার কত টাকা হবে। এই যে দেখেন এটাতে আপনার ডোর আর্থিং নাই, আপনার ফ্লোর ম্যাট নাই, তারপরে হচ্ছে আপনার এই এসএলডি নাই, ফার্স্ট এড ই নাই, ডেঞ্জার সাইন নাই, ডিবি চেক লিস্ট নাই, এই যে কথাগুলো আমি বলতেছি। তো আমি যদি না জানি যে এটাতে কি কি লাগে, তাহলে আমি কেমনে বলবো যে এই ডিবির মধ্যে ক্যালকুলেশন গুলো যদি আমি না জানি কোনটা ক্যালকুলেশন কোনটা, তাহলে আমি কি ডিসিশন দিব আর কি ভিজিট করবো? ভিজিট মানে তো যে আমি ছবি তুলে চলে আসলাম বিষয়, টেকনিক্যাল ভিজিট মানে যে প্রত্যেকটা বিষয় আপনাকে চেক ব্যাক করতে হবে সঠিক আছে কিনা, সেটা নোট ডাউন করতে হবে। যদি সঠিক না থাকে, তাহলে সঠিকটা কি হবে সেটাও আপনাকে সলিউশন দিতে হবে। যে এখানে মনে করেন এত বাসবার আছে, এটা চলবে না, তাহলে কি চলবে না, কি হবে, তাহলে এত হবে, কেন হবে, এই নিয়মে হবে। এরকম যদি আপনি কথা বলতে পারেন, দেন আপনি গুড ইঞ্জিনিয়ার। ঠিক আছে? আর শুধু আপনি বাজার থেকে বাসবার কিনে নিয়ে আসলেন, যে আপনি এখানে একটা নাট টাইট দিলেন, এখানে একটা নাট টাইট দিলেন, হ্যাঁ দিয়ে মনে করছেন যে একটা ছবি দিলেন দাঁড়িয়ে যে আমি ইঞ্জিনিয়ার কাজ করে ফেলছি, বিশাল সাব স্টেশন করলাম, কি করলো তো সাব স্টেশন? আমি এমনও দেখেছি চাকরি এই 10-12 বছরে, যে সাব স্টেশনের মধ্যে সারা দিন বসে থাকে, পাঁচবার ক্যালকুলেশন জানা না, কেবল ক্যালকুলেশন জানা না, কোনো কিছুই জানা না। অনেকেই এটা, মানে মেজরিটি পার্সেন্টই আমি এটা দেখেছি প্রিয় ভাইরা, আপনারাও জানেন যে ফ্যাক্টরিতে কোনো জায়গায় যদি এসি না থাকে, জেনারেটর রুমে এসি থাকে। এই জেনারেটরে এসি রুম প্যানেলে এসি ছাড়া আপনার মানে রানই করবে না, তাহলে ওখানে কিন্তু বসে থাকে। তাহলে এই প্রত্যেকটা পার্ট কিভাবে হয়, পিএফআই কিভাবে হয়, তারপর হচ্ছে আপনার কেবল ক্যালকুলেশন গুলো কিভাবে হয়, জানে না, অধিকাংশই জানে না। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং ফ্লেভার পান। দেখেন মেন বেকার কত, ক্যাপাসিটি কত, মেন ইনপুট কেবল কত, নিউট্রাল কত, আর্থিং ক্যালকুলেশন ঠিক আছে কিনা, মেন বাস বার সাইজ ঠিক আছে কিনা, মেন লিঙ্ক বাস বার ঠিক আছে কিনা, কেবল সিলেকশন ঠিক আছে কিনা, এই জিনিসগুলো প্রত্যেকটা বিষয় আপনাকে দেখে আপনাকে স্ট্যান্ডার্ড অনুযায়ী রাখতে হবে প্রিয় ভাই। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার কাজ। তো যাই হোক, এখন গল্প করলাম, এখন একটু পড়ালেখা আছে। যে দেখেন একটা এবিসি লাইসেন্স বলেন বা বিভিন্ন জায়গায় এটা কোশ্চিন থাকে আপনাদের বা ভাইবা বোর্ডে খুব করে, যে প্রাইমারি সাইড আছে এবং এলটি সাইড নাকি, হ্যাঁ সেকেন্ডারি সাইড আছে, কোন সাইডে কোন কানেকশন দেওয়া হয়। এখন বলবেন যে হ্যাঁ এটা তো আমরা পড়েছি, হ্যাঁ পড়ার জিনিস ভাই মনে থাকে না, এটা কিছু শর্টকাট আপনার মেথডটা অবলম্বন করতে হবে, যেন মাথার ভিতরে ঢুকে যায়, এটা যেন আর না ভুলি। দেখেন স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার প্রাইমারি সাইড ইন কানেক্টেড উইথ ডেল্টা কানেকশন, তাহলে প্রাইমারি সাইড হচ্ছে স্টেপ ডাউনের ক্ষেত্রে ডেল্টা থাকে, ওকে। সেকেন্ডারি সাইড ইজ কানেক্টেড উইথ স্টার কানেকশন, সেকেন্ডারিতে স্টার কানেকশন থাকে। এখন এই যে আমি পড়লাম আর আপনারা শুনলেন বা দেখলেন বা আপনারাও জানেন, এই জিনিসটা ভাই বেশি দিন মনে থাকে না। তো মনে থাকার জন্য কি করতে হবে, যে তারপরে এদিকে ডেল্টা কেন, ওদিকে স্টার কেন, এই ধরনের নানান কোশ্চেন থাকতে পারে। তো আমি একটু শর্টকাট একটা জিনিস দিচ্ছি আপনাদেরকে, আর আমার মনে হয় যে আপনারা বলবেন না। এই পাশে দেখেন এটা ট্রান্সমিট সাইড বলে, ট্রান্সমিট মানে হচ্ছে সাপ্লাই লাইন, এটা মেন। এখানে রেড ইয়েলো ব্লু, এখানে তিনটা লাইনের প্রয়োজন হয় ট্রান্সমিটের ক্ষেত্রে, যেমন পিজিসিবি আপনার ওই তিনটে ওরা লাইন টানা, চারটা টানা। আর যদি ইউজার পয়েন্টে আমার নিউট্রালের একটা প্রয়োজন হয়, নিউট্রাল কেন, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইউজ করার জন্য। নিউট্রালের সাথে একটা ফেজ যদি নেন, তাহলে এটা 220 লাইন বা হচ্ছে সিঙ্গেল ফেজ লাইন হিসেবে গণ্য হয়। আর মজার বিষয় হচ্ছে দেখেন, যে যেহেতু ইউজার পয়েন্টে নিউট্রালের প্রয়োজন, এদিকে নিউট্রালের প্রয়োজন নাই, মনে রাখার জন্য বলতেছি। এখন এই ডেল্টাতে যে রেড, ইয়েলো, ব্লু তিনটা লাইন,
তিনটায় লাইন, তিনটা লাইন, সেজন্য এসটি থাকবে আমি মনে করে নিলাম। একটা যদি মনে থাকে, বা নিউট্রাল হচ্ছে আপনার সেকেন্ডারিতে প্রয়োজন, যদি এটা মনে থাকে, তাহলে দেখেন রেড, ইয়েলো, ব্লু, এই যে নিউট্রাল। তাহলে আপনি ডেল্টা থেকে তো আর নিউট্রাল বের করতে পারবেন, স্টার থেকে আপনি নিউট্রাল বের করতে পারবেন। সেই জন্য আমার এলটি সাইডে নিউট্রাল প্রয়োজন, সেজন্য আমি নিউট্রাল ব্যবহার করি। আপনি পাওয়ার কম বেশি এইগুলা, আপনি আরো অনেক পার্থক্য আছে মনে রাখার জন্য, এই ধরনের শর্টকাট একটা বিষয় আপনার মাথায় আপনি সেট করতে পারেন। এখন প্রশ্ন হতে পারে যে এখানে নিউট্রাল কেন হলো, বা নিউট্রালের উৎপত্তি কোথায় হয়, যখন কয়েল টয়েল বাঁধা হয়, আপনারা আরো ভালো জানেন। দুইয়ের অধিক যদি কয়েল একসাথে মিলিত হয়, দুইয়ের অধিক, ঠিক আছে, এখানে নিউট্রালে জন্ম হয়। ঠিক আছে, এটা একটা আপনার কোশ্চেন হতে পারে যে এখানে নিউট্রালের জন্ম হয়, এটা নিউট্রাল। এই হচ্ছে আমাদের শর্টকাট ভাবে মনে রাখার স্টোরি। আরো বিস্তারিত এখানে অনেক হর্ন গ্যাপ আছে, এগুলার ক্যালকুলেশন আছে, এগুলা যদি আলোচনা করতে যাই তাহলে আমার আরো যে অনেক কিছু আপনাদের জন্য রাখছি, সে আলোচনাটা করতে পারবো না। তো দেখেন প্র্যাকটিক্যালি দেখেন, আহ আপনি দেখেন মাথার উপরে যে চিকন চিকন কেবল গুলো আমাদের থাকে, আবার এই পাশে এসে ট্রান্সফরমার দিয়ে যখন এলটি প্যানেলে যায় তখন মোটা মোটা কেবল হয়ে যায়। এটা কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে এখানে এই পাশে হচ্ছে 11 কেবি বা 33 কেবি, এই পাশে 440 ভোল্ট সর্বোচ্চ। তাহলে 11,000 ভোল্টকে আপনি যখন 4,000 ভোল্টে কনভার্ট করছেন, কারেন্ট বেড়ে যায়। হ্যাঁ, এই রেডে হচ্ছে একটা কেবল, ওই টাইপের দুইটা কেবল। আমার স্টেপ ডাউন করলো কি, ভোল্টেজটাকে ডাউন করে কারেন্টটা বৃদ্ধি পায়, সেই জন্য কারেন্টের উপরে ডিপেন্ড করে একাধিক কেবল একটাই আপনার টার্মিনালে দিতে হয়। তো সেই জন্য দেখবেন যে মাথার উপরে চিকন চিকন কেবল থাকে, ঠিক আছে, কিন্তু ফ্যাক্টরিতে আসলে আবার মোটা মোটা কেবল হয়ে যায়। এই জন্য এর পাশে ভোল্টেজ হাই থাকে আর হচ্ছে কারেন্ট হচ্ছে লো থাকে তুলনামূলক। তো এটা প্র্যাকটিক্যালি দেখেন আপনি যে 500 কেবি ট্রান্সফরমার একটা, তো ফিউজ কত আপনি সেট করবেন, মানে কারেন্ট কত আছে। তো এটা সূত্র, আই পি সমান সমান এটা 5,000, এটা হচ্ছে 1,000, রুট থ্রি মান 11 কেবি। মজার ব্যাপার দেখছেন একবার, যে আপনার 500 কেবি ট্রান্সফরমারে আপনার 27 অ্যাম্পিয়ার কারেন্ট নেই, ঠিক আছে। তাহলে 27 অ্যাম্পিয়ার আপনি একটা ফিউজ লাগাই দেবেন। আর সেফটি টেফটি কত নেবেন, কোন সেফটি নেবেন, এক্সপেক্টড আপনি দিলেন 1.25, তাহলে 27-এর সাথে 1.25 দিলে, কোন দিলে 33 অ্যাম্পিয়ার হয়, 33 অ্যাম্পিয়ার। আর আপনার ফিউজ লাগবে 33 অ্যাম্পিয়ার। এখন আপনি লিখে দিলেন 33 অ্যাম্পিয়ারের ফিউজ লাগবে। 33 অ্যাম্পিয়ারের ফিউজ সারা পৃথিবীতে খুঁজে আর পায় না মনে করেন, তাহলে আপনার আমার চাকরি থাকবে না। বাজারে কি কি প্রোডাকশন হয় বা পাওয়া যায়, বাজারে পাওয়া যায় না, কি কি প্রোডাকশন হয় মনে করেন, আমি উত্তরায় আছি, উত্তরাতে এই 40 অ্যাম্পিয়ারের কোনো ফিউজ নাই। তা আপনি নবপুরে যান, নবপুরে নাই। আপনি ধুলাইখালে যান, ধুলাইখালে নাই, কোথাও নাই। কোথায় আছে এটা? আপনার চায়না, চায়না থেকে নিয়ে আসেন। মানে কি প্রডিউস হচ্ছে আপনার, হয় এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড থাকে, ওই অনুযায়ী, যেমন 10 হয়, 15 হয়, 30 হয়, 40 হয়, 50 হয়, 60 হয়, 100 হয়, 200 হয়। তাহলে আপনি এগুলো নিয়ে একটা আপনি, এখন আপনার রেজাল্ট হয়েছে কি 33, 33-এর জন্য কোনটা নেবেন আপনি? 30 নেবেন না, 30 নিতে পারবেন না। নিলেও হবে হবে না বিষয়টা না, কিন্তু এটা ব্যাড। আপনাকে এক ধাপ উপরে যেতে হবে, 40 নিয়ে আপনি নেবেন, তাহলে আপনার গুড। যদি হুবাহুব আপনি যে মানটা বের করেছেন সেটা থাকে সেটা নেবেন, না হলে যেটা আপনি পেয়েছেন 33, আপনি 40 নিতে পারবেন। 30 হলে তো 3 অ্যাম্পিয়ারের জন্য আবার টিপ করতে পারে, বা সেফটিটা আপনার নাও আপনার কাজে লাগতে পারে, সেজন্য আপনাকে এভাবে সিদ্ধান্ত নিতে হবে প্রিয় ভাইরা। আচ্ছা, এখন আরেকটা বিষয়, ট্রান্সফরমারের যে দুইটা সাইড থাকে, প্রাইমারি এবং সেকেন্ডারি, কোন পাশে কত কারেন্ট আছে, যদি 100 কেবি ট্রান্সফরমার হয়, 500 কেবি ট্রান্সফরমার হয়, তখন কিভাবে বের করবো? এই সূত্রতে আপনি বের করে মান বসিয়ে 5.24 হবে এই 11 কেবি এটা নাকি 440 ভোল্ট এটা। ট্রান্সফরমার ক্ষেত্রে আমরা 415 নমিনাল ভোল্টেজ, তাহলে এটা হচ্ছে 139.1 হলো। আপনি এই সূত্রটা দিয়ে অ্যাপ্লাই আপনি করতে পারবেন, আমাদের সূত্রই হচ্ছে মেন। বাট সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে করতে আপনি যদি এসএলডি করেন, আরো অন্য ক্ষেত্রে আমি বলছি, বা এই শর্টকাট মেথড যদি অবলম্বন না করেন, তাহলে খুবই খুবই টাফ হয়ে যায় আপনার প্রজেক্টটাকে হ্যান্ড ওভার দেওয়ার জন্য, যেমন এসএলডি করবেন বা অন্য কিছু করবেন। সেজন্য
আপনাকে আমাকে কাজের সুবিধার্থের জন্য কিছু শর্টকাট আমাদেরকে নোট ডাউন করতে হবে এবং মনে রাখতে হবে। এটার জন্য দেখেন, কেভি এর সাথে আমি যদি 0.0524 আমি গুণ দিই, তাহলে হচ্ছে আমি কেভিএ পাবো। তো তাহলে কেভিএ 100 আর হচ্ছে এটা গুণ দিয়ে আমি 5.2 পেলাম। তো কয় সেকেন্ডের ব্যাপার? যে কাজটা আপনি 2 মিনিটে করবেন, আমি এটা 30 সেকেন্ডে করবো। তাহলে যে কোনো জায়গাতে এরকম যদি আপনি কোড ইউজ করতে পারেন, যারা ফ্রেশার আছেন বা যারা চাকরি করতে চান, তখনই বুঝবে আপনার ভাইবা যিনি নিবে যে না, উনি যে প্রফেশনালি কাজ জানে বা স্টাডি করে। আর যদি গতানুগতিক সূত্রের উপরে ডিপেন্ড করেন, তাহলে বুঝে যাবে যে না, আসলে এই যে কোড গুলো বা এই শর্টকাট গুলো আপনার অভিজ্ঞতার ফলে এটা অ্যাচিভ করা যায়। এটা কোনো বইয়ে বা ওভাবে থাকে না, ঠিক আছে, একাডেমিক বইয়ে থাকে না এগুলো। তো দেখেন, কেভিএর সাথে যদি 1.39 আপনি গুণ দেন, তাহলে আপনি সেকেন্ডারি সাইডের আপনি কারেন্ট পাবেন। তাহলে এই জিনিসটা দেখেন, আপনি শর্টকাট আপনি ভাবে পাবেন। কিন্তু প্রিয় ভাইরা, এই শর্টকাটটা কোথা থেকে পেলেন? অবশ্যই এই ইনফরমেশন আপনাকে জানতে হবে। এই ইনফরমেশনটা অবশ্যই জানতে হবে। আপনি ভাইভাতে যদি বলেন যে এটা দেখে বললাম, তাহলে এটা কোথায় পেলেন? আপনার প্রশ্নের উত্তর হবে এই সূত্র থেকে পেয়েছি, নমিনাল স্ট্যান্ডার্ড মান বসে এটা পেয়েছি। এটা দেখার জন্য এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা একটু ঘুরে আসবেন, আমি শুধু এটা আমাদের সাথে থাকার জন্য বলিনি, আপনাদের কাজে করার জন্য। এখানে আপনি আমাদের এই দেওয়া আছে, এই এই যে এইগুলো আপনাকে দেখাচ্ছি, আমি একদম হুবহুব এই জাস্ট খালি একটা করে বিষয়, মানে মনে করেন ট্রান্সফরমার, আমি কি বলতেছিলাম যে এই সাইট গুলো কিভাবে আপনি মান বের করবেন, ঠিক আছে? তো 3 মিনিট 4 মিনিট করে এই প্রত্যেকটা মানে ইয়ার উপরে আপনার আমাদের ভিডিও বানানো আছে। তো সুযোগ যদি থাকে, আপনাদের যখন অবসর টাইম থাকবেন, এখানে এই যে যেমন এই যে আর্থিং সিলেকশন ক্যালকুলেশন বিএনবিসি অনুযায়ী, এভাবে আপনার এই চ্যানেলটাতে এই সেট এই মানটা কিভাবে দেবেন এটাও আছে, ঠিক আছে? আপনারা একটু দেখে নেবেন সুযোগ করে, অনেক ভিডিও আছে। তো যাই হোক, এখানে আর সময় নষ্ট করে না, এখানে অনেক সময় নষ্ট করেছে একবার। তো এটা গেল। এখন ইএলআর, আপনি দেখবেন যে ইএলআর বা যে সেফটি যে আরসিসিবি অপারেটিং, এই জিনিসগুলো নিয়ে আমরা মানে বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ার, এগুলো খালি মনে করেন কেবল টেবিল টানা আর হচ্ছে কোন মেশিন চলে কোন মেশিন চলে না, এটাই মানে প্রপার গাইডলাইন অনুযায়ী ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা বিষয় সাজানো। এই টাইপের ফ্যাক্টরি এখন অনেকে হচ্ছে, কিন্তু এগুলোতে মানে দিন দিন মানে ডেভেলপ হচ্ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই জিনিসগুলো আমরা মেনটেন করি। তো দেখেন, ইএলআর দিয়ে আমাদের একটা ক্লাসই আছে, মানে এই স্লাইডটার উপরে একটা ক্লাস আছে আমাদের। ইএলআর কি হয়? ইএলআর এর কাজ হচ্ছে যে এটা সিবিসিটি, এই সিটির নাম হচ্ছে, সিটির মতনই সিবিসিটি একটা এরকম থাকে, যে যে পাশ দিয়ে আপনার কারেন্ট গুলো 10, এই মাইনাস, এই যে আপনারা জানেন যে কোন জায়গাতে যদি সার্কিট কমপ্লিট করে, তাহলে যদি 10 অ্যাম্পিয়ার এদিক থেকে যায় পজিটিভ, এই নেগেটিভ আপনার 10 অ্যাম্পিয়ার আসতে হবে। তাহলে এটা আপনার আদর্শ সার্কিট, বা হচ্ছে আপনার এটা কোনো জায়গাতে লিক টিক নাই, মানে লস নাই। তো দেখেন, এখানে 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, এই মানুষের এখানে 0.1 অ্যাম্পিয়ার নেমে যাচ্ছে। যদি এরকম হয়, তখন এই সিটিটাতে আপনার রিপোর্ট করবে যে আপনার কোন জায়গাতে লস হচ্ছে। এখান থেকে আবার এটা এটা আপনার সিগন্যাল পাবে যে এই ব্যালেন্সটা আনব্যালেন্স হচ্ছে। তখনই আপনার এই যে আপনার আরসিবি আপনার এমসিসিবি অফ করে দেবে। তখন কি হবে? মানুষ দুর্ঘটনার হাত থেকে এবং মেশিন রক্ষা পাবে। তো এতটুকুই বললাম। আমাদের আরো মানে প্রত্যেকটা মানে এই ইগুলার উপরে একটা করে আমাদের ক্লাস আছে, একটা এবং দুইটাও আছে, এমন আছে যে দুইটা ক্লাস একটা বিষয়। এসএলডির উপরে 3-4টা ক্লাস আছে। তো এসএলডি দেখেন, এসএলডি হচ্ছে একজন এসএলডি জানা ইঞ্জিনিয়ার বাংলাদেশে বা যেখানে হোক, আপনার দেশের বাইরে, এবং হচ্ছে আপনার কনসালটেন্সি যারা আউটসোর্সিং ও করতে পারবেন। এই যে এগুলা, যে এই কাজগুলো যেগুলো বলছি, আপনি আউটসোর্সিং ও করবেন, ফ্রিল্যান্সিং যেটা বলে, আপনি ফ্রিল্যান্সিং এও কাজ করতে পারবেন, দেশে এবং দেশের বাইরেও কাজ করতে পারবেন এগুলো যদি শিখতে পারবেন। তো দেখেন, লোড ক্যালকুলেশনটাই হচ্ছে আপনার, এবং কোন জায়গায় কোন জিনিসটা লাগবে। মনে করেন এটা হচ্ছে লোড, এখানে আর্থিং কত লাগবে, কেবল সাইজ কত লাগবে, এই জিনিসটা জানাই হচ্ছে আপনার কাজ। এখানে বেকার কত লাগবে, এখানে যদি হয় আপনার বাসবার হয় বাসবার কত লাগবে, এই যে প্রতিটা জিনিস নিচ থেকে আপনার ক্যালকুলেশন করে
আপনার এসএলডিটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে আপনার এসএলডি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। প্রত্যেকটা জায়গাতে কি দেওয়া আছে এবং পারফেক্ট কোনটা দিতে হবে, এই আলোকে অ্যাজ বিল্ড আপনার একটা সুন্দর একটা এসএলডি বানাইতে হবে। এই এসএলডিটা আপনার বিভিন্ন অডিট বলেন, বিভিন্ন কোম্পানি বলেন, এই জিনিসটা দেখবে কেমন। আমরা আজকে হয়তো এসএলডি আপনাদেরকে দেখাতে পারবো না, ও দু একটা ছাড়া, সেজন্য জাস্ট একটু ধারণা দিয়ে আপনাদের অন্যদিকে আমি কনভার্ট করছি। একজন ভাই লিখছেন কি ভাবে স্ক্যানে, আপনি কিছু লিখবেন নাকি? আপনাকে কোস্ট যদি বানাইতে বলেন আমি বানিয়ে দেবো, তাহলে আপনি কিছু বলার থাকলে বলবেন প্লিজ। স্ক্রিনে লেখালেখি করছেন মানে আমি কিন্তু এরকমই যে আপনি যদি কিছু বলতে চান, আপনার এক ঘন্টা ধরে আপনার কথাই শুনবো আমরা, কোনো সমস্যা নাই, তাহলে আমার জন্য আরো ভালো হয়। তো দেখেন, এসএলডি করার আগে আমার লোডের উপরে ডিপেন্ড করে, লোড গুলোর উপরে ডিপেন্ড করে আমার এই পাশে নিচের থেকে উপর দিয়ে উঠতে হয় এসএলডি বা লোড ক্যালকুলেশন। তো সেই ক্ষেত্রে কি হয় দেখেন, মনে করেন 25 কিলোওয়াট, 25 কিলোওয়াট সিঙ্গেল ফেজ, 25 কিলোওয়াট থ্রি ফেজ, তাহলে বেকার কত অ্যাম্পিয়ার দেবো বলেন। এখন দেখেন, এই যে আমরা যেটা ইউজ করি ওয়াট আর কিলোওয়াট, ওয়াট আর কিলোওয়াট ইউজ করি, তো এটাকেই যে পাওয়ার সূত্র থ্রি ফেজের √3 VI cos থিটা, আর হচ্ছে VI cos থিটা সিঙ্গেল ফেজ। তো সেই ক্ষেত্রে দেখেন, আপনাকে আমি বলি যে একটা এসএলডি যারা দেখেন না, একটু আমি একটা এসএলডি দেখে নিয়ে আসছি, তারপরে এই আসতেছি যে একটা এসএলডি তে অনেক আইটেম থাকে, ঠিক আছে। ওটা ফ্যাক্টরিকে আপনার নিয়ে আসতে হবে একটা এসএলডির মধ্যে, ঠিক আছে। তো যখন আপনি নিয়ে আসবেন, তো শর্টকাট যদি আপনি সূত্র দিয়ে যদি অ্যাপ্লাই করা শুরু করেন, তাহলে আপনার জীবন শেষে, মানে এসএলডি শেষ হবে না, ঠিক আছে। সেই জন্য আপনাকে কি শর্টকাট মেথড অবলম্বন করতে হবে, শিখতে হবে এটা। এই দেখেন, এই যে আমাদের একটা কোম্পানি ছিল, এটা অ্যালায়েন্স কম্পোজ লিমিটেড, এটা অনেকদিন 23 সালের এই, ঠিক আছে। তো এখানে আমি ছিলাম, এটা আমার এসএলডি কি করা 33 KB। এটা দেখেন, এটা হচ্ছে আর্থিং লেআউট। এই যে দেখেন, একটা কোম্পানি এসএলডি, এটা তাহলে এতগুলো আপনি লোড গুলা পারফেক্ট ভাবে লোড ক্যালকুলেশন করে কোনটা কোথায় দিতে হলে, মনে করেন এটার কথাই বলেন যে এখানে হচ্ছে RAB ইন্ডিকেটর ল্যাম্প থেকে শুরু করে এই ইনফরমেশন দেওয়া এবং সঠিক মানের কেবল ক্যালকুলেশন দেওয়া কিভাবে আছে, এগুলো এই ক্যালকুলেশন গুলা কি, মানে যদি আপনি সব কিছু অ্যাপ্লাই করেন সূত্র দিয়ে, তাহলে আপনার কতদিন লাগবে এসএলডিটা? এসএলডিটা করতে হবে আপনার 1 মাসে, ঠিক আছে। আপনার বা 2 মাসে আপনার সম্ভব, আপনার কোনোভাবেই সম্ভব না যদি আপনি সূত্রে অ্যাপ্লাই করা শুরু করেন, ঠিক আছে। এবং সকল লোড হিসাব করে, এই নিচে থেকে একদম লাস্ট থেকে হিসাব করে একদম সাব স্টেশন পর্যন্ত আপনাকে পারফেক্ট ভাবে মিলাই দিতে হবে, এবং কোথায় কি আছে এবং টোটাল, এই যে টোটাল লোড যতটুকু আছে এটার সাথে হিসাব মিলাই দিতে হবে। এটা কি মানে এত সহজ কথা? হ্যাঁ। এবং যদি আপনি সিকোয়েন্সলি প্রত্যেকটা বিষয় আপনি জানেন, তাহলে সহজ, এটা কোনো কঠিন কাজ না। হ্যাঁ। তো কিভাবে করবো আমরা? এই যে লোডটা হচ্ছে 25 কিলোওয়াট, তাহলে থ্রি ফেজে কত? তাহলে থ্রি ফেজের সূত্র দিয়ে আপনি যদি করেন তাহলে পারবেন। আর আপনাকে আমি যেটা বলবো, এই থ্রি ফেজ হলে 1.8 কিলোওয়াটের সাথে 1.8 গুণ দিবেন, তাহলে আপনি এই যে থ্রি ফেজের কারেন্ট পাবেন। এই যে 25-এর সাথে 1.8 গুণ দিলে 45, আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 5.68 গুণ দিবেন কিলোওয়াটের সাথে, তাহলে আপনি যে 142 আপনি পাবেন। তাহলে 142 বেকার কারেন্ট পেলেন, এটার উপরে কেবল কত দিবেন, বেকার দিবেন, কতটুকু সেফটি ধরবেন, এটা আপনার ব্যাপার। আপনি কোন সেফটি অবলম্বন করতেছেন, এভাবেই হিসাব করতে হবে। এখন এই যে আপনার এই 1.8 কোথায় পেলেন, কোথা থেকে পেলেন, এটা কোথা থেকে পেলেন? এটা আমি এই সূত্র থেকেই পেয়েছি। আমি এটা হচ্ছে সিঙ্গেল পেজের, তো এটাও এই যে আপনার অ্যাডভান্টেজ এই ইউটিউব চ্যানেলে আছে। আপনাদেরকে প্রয়োজন যদি লিঙ্কটা চান, আমি লিঙ্কটা দিয়ে দেবো, বা আপনি একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। এই শুধু একটা ভিডিও 4 মিনিট না 5 মিনিটের আছে, এটা কিভাবে বের করতে হয় আর এটা কিভাবে বের করতে দেওয়া আছে। একটু কষ্ট করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের জন্য, ঠিক আছে, যে আপনারা আমাদের চ্যানেলটা যাবেন, এই ছোট ছোট বিষয়গুলো ভাই, মনে করেন বসে আছেন মোবাইল চাপতেছেন, একটু দেখে দেখে
এই বিষয়গুলো শিখতে হবে প্লিজ। আচ্ছা, এখানে একটা আমি ডাটা তৈরি উঠিয়ে রাখছি, এটা হচ্ছে আরএসি ডাটা, আরএসি স্ট্যান্ডার্ড। আরএসি কি বলতেছে, ওভার সাইজ সার্কিট ব্রেকার অ্যাকর্ডিং টু কানেক্টেড লোড সার্কিট সাইজ, আপনার টিপি মানে হচ্ছে থ্রি ফেজ কানেক্টেড মোটর এবং মেশিন লোডের ক্ষেত্রে এই আরএসি একটা স্ট্যান্ডার্ড দিয়েছে যে কিলোওয়াটের সাথে যে 2.37 গুণ দেন, যখন ওই জায়গাতে 380 ভোল্ট থাকবে, বুঝলেন, তাহলে আপনি কিলোওয়াটের সাথে 2.3 গুণ এত মানের ওভার সাইজ আপনি সার্কিট ব্রেকার লাগিয়ে দেবেন। মনে করেন 10 অ্যাম্পিয়ার আপনার লোড আছে, 10 কিলোওয়াট, 10 কিলোওয়াটের সাথে 2.37 গুণ দিয়ে যত হবে, এত বড় এত মানের, মানে 10 অ্যাম্পিয়ার 10 কিলোওয়াট আপনার লোড, কিন্তু এত বেশি সেফটি ফ্যাক্টর এটা, বা হচ্ছে সর্বোচ্চ এত বড় আপনি এখানে বেকার ইউজ করতে পারবেন। এই সিঙ্গেল ফেজের ক্ষেত্রে শিখে মোটর লোড বা মেশিন লোডের ক্ষেত্রে কিলোওয়াট 7.1 যখন 220 থাকবে। আর এই থ্রি ফেজের ক্ষেত্রে কিলোওয়াট 2.25 যখন 400 ভোল্ট থাকবে। কথাগুলো বুঝছেন? এটা আরএসি স্ট্যান্ডার্ড। এটা বলছে আরএসির কোনো মন গড়া কোনো স্ট্যান্ডার্ড নাই। ওনারা হচ্ছে বিভিন্ন টাইপের বিএনপি সিএনএফপি এগুলো অ্যানালাইসিস করে ওনাদের একটা গুড টিম আছে, ওই টিমের আলোকে এটা সাজায়। কেমন? এটা এটা হচ্ছে আপনার ফ্যাকশন থাকে, ফ্যাকশন গুলো আমরা দূর করে দেয়। বাসবার যে আছে আমাদের, বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন? বাসবারের সূত্র হচ্ছে বাসবার ওই থিকনেস কারেন্ট ডেনসিটি, কপার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.55 পার স্কয়ার মিলিমিটার, অ্যালুমিনিয়াম কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.09 পার স্কয়ার মিলিমিটার। আমি শর্ট করতেছি একটু, আহ, এগুলো আমরা বিস্তারিত আমাদের যেটা কোর্স করে থাকি সেগুলো আমরা আলোচনা করি। আপনাকে একটাই দেখাবো আজকে, যে আমি বাসবারটাই দেখাই যে আমরা কিভাবে কি করি, আর ডকুমেন্টস গুলো কিছু দেখাবো আর কিছু আলোচনা করবো। আলোচনা আরো আছে আমাদের, জাস্ট দেখেন বাসবার ক্যালকুলেশন। আপনি একটা ছোট্ট এই ক্লাসটা আমাদের 45 মিনিট ক্লাস হয়, ঠিক আছে? এই 45 মিনিট ক্লাসে কি দিয়ে দেখেন যে বাসবার কেন ইউজ করি, কি টাইপের ইউজ করি, কোথায় ইউজ করি দিলাম, তারপরে কোন বাসবারের মানে কি মানে কেন করি, বা কতটুকু কারেন্ট নিতে পারবে সেটা আমরা দিই, কপার এবং হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে বাসবারের সূত্র, কোনটা কি স্ট্যান্ডার্ড, আর কি কি বাসবার আছে বাজারে। তারপর দেখেন এখানে একটু মজার ইস্যু এটা, এই জিনিসগুলো যে ডিটারমাইন দ্য বাসবার সাইজ অফ দ্য সেকেন্ডারি সাইড অফ এত কেভিএ ট্রান্সফরমার প্রাইমারি এবং সেকেন্ডারি এত কেভিএ সাবস্টেশন ইউজিং দ্য থ্রি ফেজ সিস্টেম অ্যান্ড অ্যাপ্লাইং দ্য সেফটি ফ্যাক্টর। আপনি বুঝতেছেন? আপনাকে বলে দিল একটা প্রশ্নের মতো যে এটা বাসবার সাইজ আমার বের করে দাও স্ট্যান্ডার্ড, ঠিক আছে, সেকেন্ডারি সাইড। এখন এরকম একটা নেম প্লেট থাকবে বা এরকম থাকবে, তখন আপনার এটাকে সাপ্লাই লাইন দিয়ে সেফটি ফ্যাক্টর দিয়ে আপনার কত অ্যাম্পিয়ারটা বের করতে হবে টোটাল। অ্যাম্পিয়ারটা 812, 812 যখন অ্যাম্পিয়ার হলো, আপনার এটার উপর ডিপেন্ড করে সেফটি ফ্যাক্টর কি আমি দিব, কোন স্ট্যান্ডার্ডে, সেখানে আমি এটা দিয়েছি। তারপর হচ্ছে এটা দেখেন, খুবই খুবই মজার একটা লেসন, যে এখানে বলতেছে ফাইন্ড আউট দা সাইজ কপার বাস বার হুইচ ইজ কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অ্যাট। আমি যে বাস বারটা তুমি নিবা, কারেন্ট ক্যাপাসিটি হবে 812। 812-র জন্য কত বাস বার প্রয়োজন সেটা আপনি এই সূত্র দিয়ে শিখতে পারবেন। তারপর আপনি শিখতে পারবেন যে এটা কপারের বাসবার নিলেন, অ্যালুমিনিয়ামের বাসবার দিবেন, এটা আপনি শিখতে পারবেন, এই যে অ্যালুমিনিয়ামের। এখন তারপরে কি দেখেন এখানে বলছে হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু নো টু ফাইন্ড আউট দা ওয়েট অফ বাসবার, কয় কেজি বাসবার লাগবে আমার, সেটা আপনি এখান থেকে বের করতে পারবেন। আচ্ছা, কয় কেজি লাগলো, তাহলে 5 ফিট আমার বাসবার নিব আমি, কত কেজি লাগবে আমার, সেটা পাইলাম আমি এত কেজি লাগবে। এবং এই এককটা কিভাবে কনভার্ট হলো সেটা আমরা দেখাই দিই এখানে ক্লাস। তারপর হচ্ছে কি দেখেন কয় টাকা, তাহলে আমার এখানে 4টা বাসবার হচ্ছে রেড ইয়েলো ব্লু আর নিউট্রাল, আর একটা হচ্ছে আপনার আর্থিং, যে মোট হচ্ছে আপনার 5টা বাসবারে আমার মোট লাগবে কতটুকু, এটা হচ্ছে 32 কেজি আর এটা 4 কেজি, মানে 36.86 কেজি। 1600 টাকা কেজি হলে 5,58,960 টাকা। তাহলে দেখেন আপনি একটা ক্লাসে, এটা 40 মিনিট ক্লাস নিয়ে থাকেন, কিছু ক্লাস আছে আমার যে আমি 40 মিনিট নিই, ঠিক আছে, অনলাইনে। তাহলে আপনি একদম পানির মতো সোজা, এবং এই বাসগুলো কিভাবে স্থাপন করবেন সেটা আপনি এখানে পাচ্ছেন। আপনি একটা জাস্ট 40 মিনিটের ক্লাস,
তাহলে এই জায়গাগুলো এবং এই পিডিএফ গুলো দিই, এবং হচ্ছে এই পিডিএফ এর সাথে সাথে যেটা আমি যেহেতু এখানে ঢুকছি আর কিছু দেখাই দিই আপনাদেরকে, যে এই যে এখানে পিডিএফ আছে, যে কেবল সাবস্টেশন প্রেজেন্টেশন, এগুলো সাথে সবগুলোর সাথে ডকুমেন্ট গুলো আমরা কিভাবে দিই, এভাবে যে এডিট ডকুমেন্ট ধরেন কোনটা অ্যাডভান্টেজ বিএনবিসি এনএফপি, আপনি সাবস্টেশন লেআউট আপনি দেখবেন, সাবস্টেশন পার্টটা যখন দেখবেন আপনি দেখেন এখানে বিএনবিসি কি বলতেছে, এনএফপিএ কি বলতেছে, এবং লেআউট থেকে শুরু করে আপনার ট্রান্সফরমার লেআউটটা কি হবে, কোন পাশে কতটুকু আপনি স্পেস থাকতে হবে, ঠিক আছে, এই যে এটা। তারপর হচ্ছে আপনার এটার জন্য আহ দেখেন টোটাল জেনারেটরটা কোথায় থাকবে, জেনারেটরটা কোথায় থাকবে, কত কিলোওয়াটের জন্য কত নিবেন, এবং এনএফপিএ তে কি বলতেছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড কি বলতেছে, এই যে দেখেন জাস্ট এখানে 7টা আপনার পেজ আছে। এবং ভেন্টিলেশনটা কত হবে, এই আপনার মেঝেটা কতটুকু হতে হবে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। জাস্ট আপনি 7টা যদি আপনি পেজ কম্পারিজন আপনার আকারে দেওয়া আছে সেটা পাবেন। এভাবে আমাদের প্রত্যেকটা বিষয়, যেমন লাইট লুমেন্স থেকে শুরু করে সব বিষয়গুলো দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো আপনার কি হয় যে আপনারা আমরা যে আমি অনেক কিছু জানি আপনি জানেন না, বিষয়টা কিন্তু আমি কখনোই এরকম না। আমি সবসময় বলি আমি সব করতে কম জানি। এটা আমাদের এইটার পার্থক্যটা হচ্ছে আমাদের কাছে কেন আপনি আসবেন, এটা পার্থক্য হচ্ছে ভাই এই জিনিসগুলো নিয়ে কাজ করি আমরা প্রফেশনালি, যেহেতু সলিউশন দিতে হয় ফ্যাক্টরিতে, এগুলো নিয়ে কাজ করি। আর একটা হচ্ছে কি, এগুলো যেহেতু কোর্স করাই প্রায় 3 বছর থেকে, আরএসসি ফার্স্ট কোর্স বাংলাদেশে মনে হয় যে মানে শুধু আরএসসির ইন্ডাস্ট্রির জন্য আমি করাই, ঠিক আছে, এবং আরএসসির মানে সার্টিফাই আমরা মানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি, ঠিক আছে। তো এগুলোর জন্য কি হয়, যে এগুলো গোছিয়ে রাখছি আপনাদের জন্য, যে এই জিনিসগুলো আর আমার ভিতরে এরকম নাই। আমরা এই অ্যাডভান্টেক আমাদের কনসালটেন্সি এবং স্পেয়ার পার্টস এবং মেশিনারি সাপ্লাই আর হিসাবে আমরা কাজ করতেছি। আর এগুলো আপনাদের সাথে দেখেন যে আজকে 50 জন মানুষ এখানে আসছেন, আপনার টেকনিক্যাল পার্সন। তো আপনার কিন্তু আমরা কি বিজনেস করি এটা বললাম, আমার নাম্বারটা থাকবে আপনার কাছে। আপনি একটা মেশিন নেবেন, একটা ইনভার্টার নেবেন, মনে করেন 2 লাখ টাকা, এখানে এখানেই তো আমার বিজনেস হবে আপনাদের সাথে। সো বিজনেস যে শুধু কোর্স করাই করতে হবে আমাদের না, আপনি জাস্ট একটা কমিউনিকেশন একটা জায়গা তৈরি কর, কেমন। তারপর ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, মজার বিষয় হচ্ছে যে আপনি জানেন যে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এটা খুব বেশি এটা প্র্যাকটিস করে না। জাস্ট খালি বলবে এত পার্সেন্ট নেবেন, এত ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হয়। মানে আপনি কত মিটার, 30 মিটারের বেশি নিলে আপনাকে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হবে। এই ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন আমাদের এরকম একটা আছে, এবং স্ট্যান্ডার্ড তো বিভিন্ন কেটে কেটে আপনাদের দিবই, এরকম আছে যে দেখেন যে আমাদের এলটি প্যানেল থেকে কত মিটার পরে ডিবি বা মেশিনের কাছে গেলে আপনি আহ করতে হবে না, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হবে না এগুলো, এবং বিএনবিসি কত পার্সেন্ট ভোল্টেজ ড্রপ অ্যালাউ করে, এনএফপিএ কত করে, বিটিসি, যে কম্পারিজন প্রত্যেকটা বিষয় এবং ধরে ধরে আমরা এটা দিয়ে দিই, কেমন। তো এই জিনিসগুলো আপনাদেরকে আমরা দিব, এবং কোন কিভাবে ক্যালকুলেশন করতে হবে, কিভাবে কোন স্ট্যান্ডার্ড কি বলতেছে, এই জিনিসগুলো। রাজীব ভাই আপনি কিছু লিখবেন, লিখতে বলতে চাচ্ছেন নাকি, না আপনি বুঝে লিখতেছেন, না না বুঝে? প্লিজ আপনার কিছু বলার থাকলে আপনি লাউড দিয়ে বলবেন, আপনাকে ফ্লোর দিব। আচ্ছা, তাহলে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন গেল। তারপর আপনার লেআউট, দেখেন বাংলাদেশে অধিকাংশই আপনারা যারা চাকরি করতেছেন, যে ধরেন এই রুমটাতে লাইট দিতে হবে, কে কোন জায়গাতে আমাকে বলেন তো, যে এই রুমটাতে কি হবে, এর উপর ডিপেন্ড করে ক্যালকুলেশন করে আপনার লাইট সেট করছে। অনেক কোম্পানিতে করছে, অনেকগুলো পারে। অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ার হিসাবে আপনি আমি এলোমেলো ইঞ্জিনিয়ার না হয়, কমপ্লায়েন্স বা নিয়ম মাফিক ইঞ্জিনিয়ার, যে এই রুমে কয়টা লাইট হবে, তো এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে দাও, 4টা, ওকে। মনে করেন আলো হচ্ছে না, তাহলে লাইটের পাওয়ার বাড়ায় দাও, নাহলে আর একটা করে বেশি করে দিয়ে দাও, এরকম এভাবে করি। এই কাজগুলো আপনি দূর করতে হবে। আপনাকে প্রশ্ন করতে হবে এটা কি রুম, এটা কি রুম, এটা হচ্ছে অফিস রুম। অফিস রুমে কত লাক্স স্ট্যান্ডার্ড প্রয়োজন, এত লাক্স প্রয়োজন, 300 প্রয়োজন, 300-র জন্য কত ওয়াটের লাইট আমি লাগাবো, কয়টা ক্যালকুলেশন করে আপনাকে ডিস্টেন্স মেনটেন করে লাগাতে হবে। ধরেন এই রুমে আমার 6টা লাইট হয়েছে,
তো 6টা লাইট আমি কিভাবে আমি একটা থেকে একটা ডিস্টেন্স কত থাকবে, ওয়াল থেকে কতটুকু দূরত্ব থাকবে, এটা থেকে এটা দূরত্ব কত থাকবে, এই জিনিসটা কি আমি ক্যালকুলেশন করেছি বা আমি জানি, নিয়ম জানি? নাই। নিয়ম যদি না জানেন তাহলে আমি কিসের ইঞ্জিনিয়ার? তাহলে টেকনিশিয়ান আর ইঞ্জিনিয়ার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো এই জায়গাটাতে আমি ক্যালকুলেশন একটু দেখাই দিই আপনাদেরকে। যে ধরেন আপনার এটা হচ্ছে 6.2 মিটার, এটা 3.7 মিটার ওই তার লেন্থ। আপনি ক্যালকুলেশন করে পেলেন, ও এটার জন্য আবার আরেকটা জায়গায় যেতে হবে, তো না হলে বুঝবেন না। এটার জন্য যেতে হবে লাইট লুমেন্স মেথড ক্যালকুলেশন আমরা কিভাবে করা, এটা যেতে হবে। এটা তো একটা কোন স্ট্যান্ডার্ড কি হয়, আমাদের এক্সেল শিটে একটা এক্সেল শিট আছে অটো। এই অটো এক্সেল শিটটাতে দেখবেন লেন্থ কত কত লাক্স প্রয়োজন আমার এখানে, যে আপনার 300, লেন্থ এবং উইথ এবং এরিয়া, হাইট, মাউন্ট ওয়ার্কিং প্লেস, মাউন্টিং হাইট, রুম ইন্ডেক্স, ইউটিলাইজেশন ফ্যাক্টর, মেনটেন্যান্স ফ্যাক্টর, কি টাইপের লাইট, ঠিক আছে, কত ওয়াট পার ওয়াট, লুমেন কত দিবে, তারপরে এইগুলো সব দিয়ে আপনি এই সূত্রটার মাধ্যমে ম্যানুয়ালি করতে যান। এটা হচ্ছে এই সূত্র আমার মেন মেন এই সূত্রটা কি বলতেছে দেখেন। এন দ্য নাম্বার অফ লাইট, ই দ্বারা হচ্ছে এই যে ই দ্বারা হচ্ছে রিকোয়ার্ড লাক্স লেভেল, এ দ্বারা হচ্ছে রুমের এরিয়া, তারপর এফ দ্বারা হচ্ছে আপনার লুমেন আউটপুট অফ ইচ লাইট, ইউএফ দ্বারা হচ্ছে মেইনটেনেন্স ইউটিলাইজেশন ফ্যাক্টর, এম দ্বারা হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর। এগুলো এখন এইটি শব্দে যদি আপনি মান বসাতে পারেন তাহলে তো এর সঙ্গে কয়টা সিঙ্গেল লাইট লাগবে এটা বেরিয়ে যাবে। দেখেন মজার বিষয় আমি কি করে রাখছি এখানে, যে আপনি শুধু এখানে এই যে আমার রুমের উইথ লেন্থ উইথ এরিয়া, লুমেন আউটপুট, ইউটিলাইজেশন মেইনটেনেন্স ফ্যাক্টর, এগুলো আমি দিয়েছি। এখানে 6টা লাইট আমার বের হয়েছে, এই দেখেন 5.68 মানে হচ্ছে 6। যদি আমি দেখেন 6কে যদি আমি 10 করি তাহলে কি হচ্ছে দেখেন, এটা অটো এই এক্সেল শিট গুলো আপনাদের ওই যে 9.37 দেখছেন, জাস্ট খালি এখানে লেন্থটাকে বাড়াই দিচ্ছি যে 10 মিটার আমি করে দিয়েছি। এখানে যদি আমি 3কে যদি আমি 6 করি দেখেন, 6 উইথ হচ্ছে 6 আমার 6, তাহলে আমার লাইটের সংখ্যা বেড়ে গেল কত, 16, মানে 17টা লাইট লাগবে আমার। কত ওয়াটের? এটা হচ্ছে 18 ওয়াটের, যেহেতু করেছে। এই ওয়াটটা যদি আপনি চেঞ্জ করে দেন আবার এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন এরকম ধরনের আমরা এক্সেল শিট কম করে হলে আপনাকে পাঁচটা পাঁচটা দিয়ে থাকি। ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, লাইট লুমেন্স মেথড, তারপর হচ্ছে এটা প্রত্যেকটা জায়গাতে ওই ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, কেবল ক্যালকুলেশন, এসটিএলটি কেবল কিভাবে ক্যালকুলেশন করবো অটোমেটিক, এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো একদম এক্সেল শিটটা আপনাদের যেন কাজ করতে পারেন। ঠিক আছে, এখন দেখেন তাহলে ওখান থেকে আমরা এখানে পেলাম যে 6টা লাইট লাগবে আমাদের। 6টা লাইট লাগবে কিভাবে সেট করবো, এখানে একটা এরকম না, এটা তাহলে 2টা সারি হবে আমাদের, 2টা সারিতে করে 3টা করে লাইট হবে, তাহলে এটাকে তো 3 দিয়ে ভাগ দিতে হবে। 3 দিয়ে ভাগ দিলে দেখেন এটা রেজাল্ট হবে 2.06 মিটার। একটা লাইট থেকে আরেকটা লাইটের ডিস্টেন্স হবে 2.06 মিটার, এটা থেকে এটা। এখন এই ওয়াল থেকে এই লাইটটা এই জায়গাটা কত হবে, যে মানটা হবে এটাকে আবার 2 দিয়ে ভাগ করবেন, দুই সাইডে যেহেতু আছে, 2 দিয়ে ভাগ করলে 1.03 মিটার হবে, তখন 0.3 মিটার হবে। এটা জাস্ট এখানে বসে এখানে কপি করে দিলেন। এখন এই পাশে কতটুকু থাকবে আর এই পাশে কতটুকু থাকবে, এই যে যে মানটা হবে 2 দিয়ে ভাগ দিবেন, 2 দিয়ে ভাগ দিলে 1.85 হয়। এটাকে আবার 1.85 কে আবার 2 দিয়ে ভাগ দিবেন, দিয়ে যেটা হয় 0.92 মিটার, মানে এই পাশে 0.92 মিটার, এই পাশে দেখেন একদম সেম টাইপের জায়গায় আপনার লাইটটি বসলো, সব লাইটের ডিস্টেন্স একদম সাফিসিয়েন্ট জায়গাতে আপনার একই রকমের লাইট পড়বে, একই রকম 19-20। এখন ধরেন এখানে একটা টেবিল যদি বসে, ইনি এখান থেকে লাইট পাবে, এখানে যদি বসে তাহলে এখান থেকে লাইট পাবে, এখানে যদি বসে এখান থেকে লাইট পাবে, এখান থেকে অর্ধেক পাবে, যে সারফেসটা আপনার একদম ইকুয়ালি লাইট পাবে, তাহলে আপনার কাজ করার জন্য ভালো হবে। আর লুমেন কি আর হচ্ছে লাক্স কি কেউ বলতে পারবেন বা বলবেন? অবশ্যই পারবেন। লুমেন কোথায় থাকে আর লাক্স কোথায় থাকে? ভাইয়ারা, লুমেন আর লাক্স, আমার লোকজন সব ঘুমায় গেছে নাকি? আচ্ছা, আমি বলি। লুমেন হচ্ছে লাইট থেকে যে আলোটা নির্গত হয় সেটা হচ্ছে লুমেন। আর লাক্স হচ্ছে যেটা হচ্ছে সারফেসে উপরে পড়ে সেটা হচ্ছে লাক্স। গুড। এখন ধন্যবাদ ভাই আপনাকে। তো আমি চাচ্ছি যে একজন ভাই কথা বললে ভালো হবে আর কি, নাহলে তো আমরা দূর থেকে
লুমেনটা হচ্ছে আপনার, লুমেনটা যেটা ভাই বললো, লুমেনটা আপনি পাবেন লাইট থেকে যেটা আলোটা নির্গত হচ্ছে, বের হওয়ার ক্ষমতাটা, যখন বের হয়ে আপনি আউটপুটটা পাচ্ছেন, এটা হচ্ছে লাক্স। এখন লুমেন আপনি কোথায় পাবেন? লাইটের গায়ে লেখাও থাকে এবং হচ্ছে টেকনিক্যাল ডাটা শিট থাকে, যে লাইট আপনি নিবেন যখন ইন্ডাস্ট্রির জন্য, তো আপনি 1-2 পিস নিবেন না, তখন আপনি এটা ওখান থেকে দেখে নিতে পারবেন যে এই 1 ওয়াট সমান সমান কত লুমেন আলো দিচ্ছে এবং 18 ওয়াটে কত দিচ্ছে, ওটা গুণ করে তারা দিয়ে রাখে। আবার ওখানে অনেক ডাটা থাকে, যে ডাটাগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত আলোচনা। এসএলডি তো কথা বলেছি। এলপিএস, এলপিএস একটা গুড সিস্টেম, যে একটা বিল্ডিং এ আপনি ইঞ্জিনিয়ার হিসাবে প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিল্ডিংটাতে আমার এলপিএস প্রয়োজন কিনা। এটা কিভাবে বুঝবো? এটা বোঝার দুইটা সিস্টেম আছে। বিএনবিসির পাশে একটা সিস্টেম আছে, আর একটা হচ্ছে এনএফপি। বিএনবিসির পাশে যদি রিস্ক অ্যাসেসমেন্ট করে 40 হয় রিস্ক ইন্ডেক্স বা অ্যাসেসমেন্টের পর, তাহলে আপনার এই বিল্ডিংটাতে এলপিএস প্রয়োজন। আর যদি আপনি এনএফপি এর কাছে জিজ্ঞেস করেন, এনএফপি তে দুই ভাবে করে এনএফপি, যে রুমের হাইট যদি আপনার 75 ফিট হয়, তাহলে আপনার ক্লাস 1 আপনাকে ম্যাটেরিয়াল নিয়ে এলপিএস করতে হবে। আর 75 ফিটের যদি বড় হয়, মানে বেশি হয়, তাহলে ক্লাস 2 ম্যাটেরিয়াল নিয়ে আপনার করতে হবে। এই ক্লাস 1 আর 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে যে ম্যাটেরিয়ালের গঠনগত চেঞ্জ হবে, নিয়ম সবগুলা সেম থাকবে। মনে করেন এটা আমরা এই এলপিএস এর উপর দুইটা আমরা ক্লাস, আপনি দুইটা ক্লাসের পরেই আপনি নিজে এলপিএস করতে পারবেন। ঠিক আছে? থার্মোগ্রাফি সার্ভে, থার্মোগ্রাফি এই সার্ভে করতে হয় প্রত্যেকটা ডিভাইস আমাদের স্ক্যান করি। এই স্ক্যান করলে কোন পয়েন্টে কত তাপ, আপনারা জানেন যে ইলেকট্রিক্যাল ডিভাইস গুলোর মধ্যে যে পাওয়ার থাকে বা হিট তৈরি হয়, এটা খালি চোখে দেখা যায় না। এই মেশিন বা স্ক্যান করলে সেটা কোন পয়েন্টে কত, যেমন এখানে 113, এখানে 150, এটা আপনি দেখতে পাবেন। এগুলো হচ্ছে আপনাকে রিপোর্ট করে রাখতে হবে ছবি তুলে। ঠিক আছে? এটা হচ্ছে স্টেজ আছে, 4টা স্টেজ আছে। 0 ক্যাটাগরি, 1 ক্যাটাগরি, 2 ক্যাটাগরি, 3 ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি কত তাপমাত্রা আছে, আপনার ফ্যাক্টরিতে যে ডিবি গুলো আছে সবগুলা ডিবি গুলোকে এই স্ক্যান করে আপনার রিপোর্ট করতে হয়, যে ক্যাটাগরি 0-তে কয়টা আছে, 1-এ কয়টা আছে, 2-এ কয়টা, 3-তে কয়টা। 3 হলে দেখেন 40 ডিগ্রি সেলসিয়াস অ্যাবভ, ওভার অ্যাবনাইট, মানে হচ্ছে আপনার স্বাভাবিক তাপমাত্রা থেকে যদি 40 ডিগ্রি বেশি হয়, তাহলে অবশ্যই এটা আপনার রিপেয়ার করতে হবে এবং তখনই এটা বন্ধ করে কাজ করতে হবে, না যে কোনো মতে দুর্ঘটনা ঘটবে, এভাবেই বলে। তারপর হচ্ছে কেবল ইনসুলেন্স টেস্ট যে করতে হয়। আপনারা জানেন যে একটা কেবল টে বা কেবল গুলা ধরে আমরা কাজ করি, এই যে ইনসুলেন্স যা রেজিস্ট্যান্স আছে, এগুলা এগুলা মাপতে হয়। মেপে যদি 505 মেগা ওহমের কম, এটা সর্বনিম্ন বলতেছি, এই এর নিচে কম থাকলে অবশ্যই এই কেবল গুলো আপনার চলবে না। এগুলো তাৎক্ষণিক আপনাকে চেঞ্জ করতে হবে। এই জন্য আপনাকে টেস্ট ব্যাক করতে হয়, চেক ব্যাক করতে হয়। কেমন? এই এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। কারো যদি কোশ্চেন থাকে বা পরামর্শ থাকে অবশ্যই, বা কিছু বলার থাকে বলতে পারেন। আর আমাদের এই কোর্সের মডিউল হচ্ছে এটা। আমি মডিউলটা একটু করি যে কয়টা কি থাকে, এটা একটু বলতে চাই আপনাদের সাথে, যে আমাদের ক্লাসটা কিভাবে হয়। যে যতগুলো ডকুমেন্ট দেখাচ্ছি, আমি যদি এক অংশ দেখাচ্ছি, আপনাকে সব দেবো। প্রথম ক্লাস আমরা কিভাবে কি করবো এটা দিই। তারপর হচ্ছে কেবল ক্যালকুলেশন টাইপ, এসটি কেবল, এলটি কেবল, আরএসসি, নিরাপদ, বিএনবিসি, এনএফপি, এনএসসি, আইএসসি অনুযায়ী কিভাবে হয়। তারপর হচ্ছে সার্কিট ব্রেকার ক্যালকুলেশন, এখানে যত আছে বিসিবি, এসিপি থেকে শুরু করে সব। ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন 4 নম্বর ক্লাস। বাসবার সাইজ ক্যালকুলেশন যেটা দেখাইলাম আপনাদেরকে। তারপর হচ্ছে বিবিটি ক্যালকুলেশন, আর্থিং ক্যালকুলেশন, বিসিবি, আইডিএমটি রিলে, সাবস্টিটিউশন আলাদা করে কিছু যে পার্টগুলো ছুটে যাবে ওগুলো নিয়ে আলোচনা করি। তারপর হচ্ছে 4টা অটোক্যাডে ক্লাস হয়। এখানে যেটা হয় যে মনে করেন একজন মানুষ ওই অটোক্যাড জানে না, ঠিক আছে, তো উনিও যেন, আমাদের তো অটোক্যাড কোর্স আলাদা আছে, কিন্তু আমি এই কোর্সটাকে এমন ভাবে মানে করেছি যে এই কোর্স যে করবে মোটামুটি ফ্যাক্টরিতে খুব ভালোভাবে উনি ফ্যাক্টরি চালাতে পারবে এবং কাজ করতে পারবে। তারপরে যে এখন লাইট লুমেন্স মেথড যেটা বললাম যে 15 নম্বর ক্লাস। তারপর হচ্ছে আর্থিং লেআউট, এলপিএস এর 2টা ক্লাস, এসএলডি ইএলডি লোড টেবিল নিয়ে একটা ক্লাস, আইপিএস ইউপিএস ক্যালকুলেশন একটা, আরএসি নিরাপদ ডকুমেন্টস নিয়ে একটা, মেনটেন্স ডকুমেন্ট নিয়ে একটা, ইলেকট্রিক্যাল ওয়াল টেস্ট নিয়ে একটা ক্লাস হবে। তারপর আর্থিং লিকেজ রিলে, ইএলআর নিয়ে, সিবি আপডেট এবং অ্যাপ্লাই প্রসিডিউর। এই জিনিসটা হয়তো বা অনেকে বলবেন যে ভাই আমরা তো চাকরি করি বা হয়তো সিনিয়র পজিশনে আছেন,
মানে সিভি দেখলে অবস্থা খারাপ। সিভিটা কিভাবে আপনাকে ফুটিয়ে তুলতে হবে সেটা ক্লাস নেবো, একটা অল ডকুমেন্ট পিডিএফ দেবো, ডেইলি ক্লাস টিকিট দেবো, অফলাইন ক্লাস করার সুযোগ। তারপর আমাদের সাব স্টেশন আছে, সাব স্টেশনে আপনি এসে প্র্যাকটিক্যাল করতে পারেন। অনলাইন সার্টিফিকেট নাকি অনলাইন ভেরিফিকেশন সার্টিফিকেট দেবো, যেটা বাংলাদেশ বা যে কোনো জায়গা থেকে আপনি সার্টিফিকেটটা দেখে আপনি কাজ করে, মানে আপনার সার্টিফিকেটটা ভেরিফাই হবে আর কি আমাদের প্রতিষ্ঠানে, আমাদের ওয়েবসাইটে থাকবে। সাপোর্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, লাইফ টাইম আপনার সাপোর্ট দেওয়া হবে। এবং সাজেশনের জন্য আমাদের ডুয়েট বুয়েট বা এক্সপিরিয়েন্স পার্সন যারা আছে তাদের সাথে আপনি যে কোনো বিষয় নিয়ে অফিসে কথা বলতে পারবেন এবং ফোনে কথা বলতে পারবেন, আপনাকে পরামর্শ সহযোগিতা করবে। আমাদের এটা হচ্ছে মডিউল। এই মডিউলটাতে যা আছে সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা শিখাবো 25টা ক্লাসের মাধ্যমে। আরো যদি 2-4টা ক্লাস বেশি লাগে, কম লাগে, সেখানে কোনো সমস্যা নাই। আর আপনি যদি ফিজিক্যালি আপনি মনে করেন 10 দিন যদি চলে আসেন ফিজিক্যালি, যেমন এই কোর্সটা অফলাইনে আমরা 15,000 টাকা দিয়ে করাই, যে কোর্স আপনারা দেখাচ্ছি। অলরেডি গাজীপুরে আমাদের অফিস আছে, তাই জানেন, জেনেডিয়াল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড। এখানে 10 জন ম্যানেজার অলরেডি যে ক্লাস করতেছে। আজকে ক্লাস করিয়ে আপনাদের এখানে উত্তরাতে আমি সেমিনারে যুক্ত হয়েছি। ঠিক আছে, আমাদের ফিজিক্যালি ক্লাস করে। তো এটা অনলাইনে আমাদের এই কোর্স ফি হচ্ছে বর্তমানে 7,500 টাকা। আর আপনাদের প্রয়োজন মতো আপনারা আসতে পারবেন, কোনো সমস্যা নেই, লাইফ টাইম। আর এতটুকুই ইনফরমেশন আমার পক্ষ থেকে। তো থ্যাংক ইউ সবাইকে। যদি কোনো কারো কোশ্চেন থাকে বা পরামর্শ থাকে বা হিসেবে দিবেন। আর সিনিয়র পজিশন যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে একদম মানে প্রথম থেকেই সবাই যুক্ত আছেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলবেন এবং কোনো পরামর্শ থাকলেও দিবেন আমাকে। আর সবাইকে আমার উত্তরা অফিস এবং গাজীপুর অফিসে কফির দাওয়াত দিয়েই আমার কথা প্রাথমিকভাবে শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোশ্চেন আছে না? আর কোশ্চেন যদি না থাকে আমরা এই মাস প্রথমে অটোমেশন এই ধরনের কোনো আছে, লেসন আছে? এই কোর্সে মাহফুজ হ্যাঁ ভাই, হ্যাঁ। না, আমাদের ওগুলো আলাদা কোর্স আছে। এই কোর্সটাতে যে মডিউলটা আমি দেখাইলাম এই এতটুকু আলোচনা। আর যদি আপনি অটোমেশন কোর্স আমাদের আরো আছে, সেগুলো আপনি নিতে চাইলে নিতে পারবেন। আর এখানে কি মানে একদম ফুল অটোক্যাড শেখানো হবে এরকম? না, না এটাতে শুধু এটাতে অটোক্যাড না, এখানে অটোক্যাডের 4টা ক্লাস হবে। আমরা নিয়ম নীতি থেকে যে আলোচনাগুলো করলাম, এগুলো তো আপনি না শিখে যদি কেউ যদি অটোক্যাড শিখে তাহলে তো ভাই কিছু করতে পারবে না হয়তো। হ্যাঁ যে যার ঠিক বলছেন। কি আপনারা শুধু নিয়মগুলো শিখাবেন না অটোক্যাড সহ? অটোক্যাডের 4টা ক্লাস হবে এখানে। 2D করতে পারবে, 2D পারবে। এই যে দেখেন, আমরা 4টা হ্যাঁ ঠিক অটোক্যাড, এখানে 2Dটা পারবে ও। কেমন, যদি যে হোক। বুঝতে পারছি। এই আর্থিং লেআউট গুলো এগুলো কি শিখাবেন? জি, এগুলো কি ক্যাড ওয়াইজ শিখাবেন না শুধু জাস্ট খালি নিয়মটা? বুঝি নাই। এই আর্থিং লেআউট দেখি ক্যাড শেখানো হবে না শুধু নিয়মটা শিখবে? লেআউট নিয়ম নীতি শিখাবো, যেখানে কয়টা কয়টা প্রয়োজন, কতটুকু প্রয়োজন, এটা শিখাবো আমরা। শুধু রুলস গুলো, এই তো? আর আপনারা সব ডকুমেন্টেশন আমাদেরকে দিয়ে দেবেন, এই তো? জি জি, যে ডকুমেন্ট গুলো দিব ওটা তখন আপনি করলেই, যদি মনে করেন আপনি একটা ড্রয়িং করেছেন এটা ঠিক হচ্ছে কিনা আমরা দেখলাম, আপনি দেখলেন, এই তো এভাবে চলবে। থ্যাংক ইউ।